এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। কেমন আছো তোমরা আগে সেটা বলো। ওয়ালাইকুম আসসালাম। দেখতে দেখতে কিন্তু অনেকগুলা ক্লাস হয়ে গেল। আজকে ইংলিশের কত নাম্বার ক্লাস হাবিব? 8 না 2, আর ওই পাশে হলো আমাদের 3টা। 3 আর 2 5 আর 1 6 না 6 নাম্বার। আর ফোকাস রাইটিং ভাইয়া কয়টা নিয়েছে? 2টা নিয়েছে। এই তোমাদের ফোকাস রাইটিং এর ক্লাস কয়টা হয়েছে? কথা বলে না কেন এরা? একটা হয়েছে তাই তো। আবার এই শনিবারে ফোকাস রাইটিং 2 আছে। আচ্ছা, সো দেখো দেখতে দেখতে কিন্তু প্রায় 10-12টা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, সো আমি জানি না তোমাদের কতটুকু উন্নতি হয়েছে, কিন্তু যারা প্র্যাকটিস করার কথা শিট ওয়াইজ ক্লাস ওয়াইজ তাদের কিন্তু অবশ্যই ডেভেলপ হওয়ার কথা। আসলে তোমরা কি ফিল করতেছো যে আসলে কোনো কাজে আসছে কিনা? তোমাদের কি মনে হচ্ছে একটু বলো তো, নাকি আগে যা ছিল তাই রয়ে যাচ্ছে? স্যার অনেকটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তবে একটু মাথায় রেখো আপু, আজ থেকে যে কাজটা করবা, তোমরা একটু পত্রিকা তো পড়বা। ওই পত্রিকাতে পড়ার সময় তোমরা কিন্তু এই যা শিখতেছি না আমরা, এগুলা কিন্তু ওর সাথে একটু জয়েন করার চেষ্টা করবা। তাহলে তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা যাও, লাইভে চলে যাও। ওকে বল। ভেরি গুড জবা। লাইভে চলে গিয়েছি না? আচ্ছা, যদি একটু বলি তোমাদেরকে, ক্লাসটা 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এক্সট্রিমলি সরি, যেহেতু নড়াইল থেকে আসতে হয়, পথে অনেক মানে টাইমে আসা যায় না। হ্যাঁ, অনেক আনফর্চুনেট ইভেন্ট হয়ে যায়, যার জন্য আসতে পারি না। যদিও 3 ঘন্টা লাগে না এখন নড়াইল থেকে ঢাকাতে আসতে, 2 ঘন্টা 15 মিনিট মতো লাগে, আর ওখান থেকে আসতে যা সময় নেয় বাইকে। তো যেটাই হোক, আমরা আজকে আমাদের যে প্রিমিয়াম রিটেন ব্যাচ যেটা আমরা কন্টিনিউ করি, আপনারা সকলেই জানেন টার্নিং পয়েন্টের 2টা ব্যাচ আছে। একটা হলো রেগুলার ব্যাচ, যেটা এমসিকিউ রিটেন ভাইবা একসাথে, আর একটা হলো অনলি রিটেন ব্যাচ, যেটাকে আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচ বলি বা ড্রিম ফুলফিলমেন্ট ব্যাচ বলি, স্বপ্ন পূরণের ব্যাচ বলি। যেটাই হোক, এটা হলো শুধু রিটেনের জন্য আর কি। তোমাদেরকে যদি বলি, আমাদের রিটেন ব্যাচটা আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটা ভালো একটা ভিতরে পজিটিভ ভাইব তৈরি করার জন্য। কারণ স্টুডেন্টদের কাছে আমি সবচেয়ে দেখছি যেটা সবচেয়ে বড় যে কাম্বারসাম বা বড় যে বাধা যদি বলি ওদের জব প্রাপ্তিতে, সবচেয়ে বড় যে হিন্ডারেন্স, সেটা কিন্তু রিটেন পার্টটা। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, তারা এটা প্র্যাকটিস কম করে, এবং এটা যেহেতু ভালো লাগে কম, যার জন্য এটা তারা টাচও করে কম, এটা সান্নিধ্যেও থাকে কম, যার জন্য দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো না তোমরা আর ওভারকাম করতে পারো না। কারণ আমরা হিউম্যান বিং এর বৈশিষ্ট্যই হলো, যেটাতে আমার ভয় লাগে আমি সেটা এড়িয়ে যাই, কিন্তু না, যেটা আমার ভয় লাগে সেটাকেই কিন্তু বেশি কি করা উচিত, কনফ্রন্ট করা উচিত, তাহলেই তো ভয়কে জয় করা সম্ভব। সো যেটাই বলছিলাম, আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচে আমরা এখন আমাদের মোট 5টা সেগমেন্ট আছে। একটা ট্রান্সলেশন সেগমেন্ট, একটা হলো তোমার কম্প্রিহেনশন, একটা ফ্রি হ্যান্ড রাইটিং, একটা প্রিসিজ রাইটিং, এরপরে হলো একটা হলো তোমার বিজনেস লেটার, একটা সামারি রাইটিং যেটাকে বা প্রিসিজ রাইটিং। এভাবে আমাদের 5টা সেগমেন্ট আছে ইংলিশে, আর একটা ফোকাস রাইটিং। সো এই সেগমেন্টগুলোর মধ্যে আমরা একটা সেগমেন্ট যেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং, এই ফ্রি হ্যান্ড রাইটিং এর পরে আমরা 2টা ক্লাস নিয়ে থাকি। হ্যাঁ, সো এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে পার্টগুলো দেওয়া হয়, এগুলো একটু আপার লেভেলের। এই পার্টগুলো আপনাদের যে কাজটা করে সেটা হলো যে ইংরেজরা বা ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিন্নতা মানে সবাই মানে পছন্দ করে, প্রেফার করে। হ্যাঁ, স্যাররা যখন একটা রাইটিং এর মধ্যে একটু ভিন্নতা পায়, একটু স্ট্রাকচারের ভ্যারিয়েশন পায়, তুমি একই স্ট্রাকচার দিয়ে লিখতেছো, নো, স্ট্রাকচারের ভ্যারিয়েশনটা যদি একটু আসে, সেন্টেন্সের প্যাটার্নের যদি একটা ভ্যারিয়েশন আসে, তখন হয় কি তোমার লেখার মানটা অনেক উপরে চলে যায়। তখন দেখা যাচ্ছে তুমি মাত্রা অতিরিক্ত খুব ইনফরমেটিভ না লিখলেও তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটা খুব সুন্দর স্মার্টলি প্রেজেন্ট করার কারণে তোমার রাইট আপটা বা রাইটিংটা অনেক ভালোভাবে মানে স্যাররা নেয় বা ভালো একটা রাইটিং হয়, যার জন্য মার্ক পাওয়াটা যায় খুব সহজেই। আর একটা কথা বলি, রিটেনটা ছাড়া জব পাওয়া সম্ভব না, কারণ তোমরা সকলেই জানো যে জবের যে মেরিট লিস্ট করা হয় এটা কিন্তু রিটেন এবং ভাইবা। আর ব্যাংকের ক্ষেত্রে ভাইবাটাও মেজর না, কারণ সবাই অন এভারেজ 18, 19, 20, 21 পাই, শুধু রিটেনটাই তোমাকে কি করবে, চাকরিটা এনে দেবে। সেই জন্য রিটেনটা একটু ভালো করে পড়বো। সো আসি তাহলে আমরা প্রথমে যে পার্টটা আছে
আমরা ফ্রি হ্যান্ড রাইটিং 1, আচ্ছা একটু আনমিউট করে কেউ বলো না, ফ্রি হ্যান্ড রাইটিং 1-এ ওই শীটে যে কয়টা পার্ট পড়িয়েছিলাম ওই শীটে প্র্যাকটিস করছো কে কে ফ্রি হ্যান্ড রাইটিং এর? এবং ফ্রি হ্যান্ড রাইটিং 1 নম্বর ক্লাসে যে পার্টটা দেখিয়েছিলাম, আমি বলছিলাম তোমরা যখন পত্রিকায় পড়বে তখন কিন্তু ওই পার্টটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে। 3টা জিনিস পড়িয়েছিলাম, একটা হলো সাবজেক্ট এবং ভার্ব, বড় বড় সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করার চেষ্টা করবে পত্রিকাতে। কারণ কি, তুমি যখন নির্ণয় করার চেষ্টা করবা, তুমি যখন পড়ে ওই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে পারবা, তখন দেখবা তোমার খাতাতেও দেখবা ওই জিনিসগুলো আর ভুল হচ্ছে না। আর একটা ছিল ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, আর একটা হলো ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি বা রিডিউসড ক্লজ আমরা যেটাকে বলে থাকি। সো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আমি আরো 3টা পার্ট তোমাদের সামনে আমি একটু প্রেজেন্ট করব। সেটা হলো অ্যাপোজিটিভ এক্সপেনশন, আমরা কিভাবে অ্যাপোজিটিভের মাধ্যমে এক্সপেনশন করতে পারি, হ্যাঁ, বা কিভাবে আমরা এক্সট্রা তথ্যগুলো বাক্যে উপস্থাপন করি সেটা একটু দেখাবো। 2 নাম্বার হলো রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স। আমরা সেন্টেন্সে আমরা যে স্ট্রাকচারে লিখি, জাস্ট এই স্ট্রাকচারের একটু এদিক ওদিক করলেই তোমার লেখাটা যে এত দারুণ হয়ে যাবে, ইনশাল্লাহ আজকে আমি দেখানোর চেষ্টা করব। আর একটা হলো সেন্টেন্স এক্সটেনশন। সাধারণত আমরা ছোট ছোট সেন্টেন্স লিখে অভ্যস্ত, কিন্তু তোমরা জানো কিনা সেন্টেন্সগুলো যত লার্জ হবে, যেহেতু তুমি অনার্স মাস্টার্স পাস করার পরে জব পরীক্ষা দাও, তোমার লেখার মধ্যে যেন এমন একটা ফিল থাকে, স্যাররা পরে যেন বোঝে না মেয়েটা একটা মাস্টার্স বা 20-22 বছর পড়াশোনা করার পরে যে পরীক্ষাটা দিচ্ছে তার জন্য ওই পরিমাণ তার লেখার মানটা উন্নত হয়েছে। সেই জন্য আমরা একটা ছোট সেন্টেন্সকে কিভাবে বড় করা যায়, আপনারা সেন্টেন্স লেখার সময় ছোট ছোট সেন্টেন্সকে কিভাবে একটু বড় করে লিখবেন, সেই ওয়েগুলো আজকে দেখাবো। সেই 3টা ওয়ে আমি ইনশাল্লাহ তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। সো আসি তাহলে প্রথমে আমি যে পার্টটা আলোচনা করব সেটা হলো অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন। অ্যাপোজিটিভ এক্সপেনশন জিনিসটা কি সেটা আমি একটু তোমাদেরকে যদি সিম্পলি বলি, ভাই তুমি যখন কোন একটা নাউন পাবা, এই নাউন সম্পর্কে যদি তুমি এক্সট্রা তথ্য দিতে চাও, ওই এক্সট্রা তথ্যটা 2টা কমার মধ্যে তুমি আটকে রাখবা। এটাকেই আমরা অ্যাপোজিটিভ এক্সপেনশন বলি বা লিঙ্কিং ডেসক্রিপশন বলি। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে অ্যাপোজিটিভ এক্সপেনশন কোনটাকে আমি বলতে চাচ্ছি। একটু যদি বলি তোমাদেরকে, আচ্ছা অ্যাপোজিটিভ এক্সপেনশন, তাই তো? অ্যাপোজিটিভ আজকে আমার শুরুতেই মুছে যাচ্ছে। আচ্ছা একটু দেখি সবাই আমরা, APPOSATIVE অ্যাপোজিটিভ এক্সপেনশন। হ্যাঁ, কিভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সিম্পল আমি একটা সেন্টেন্স লিখতেছি, সেই সেন্টেন্সকে আমি কিভাবে অ্যাপোজিটিভ এক্সপেনশনটা ব্যবহার করব এই সেন্টেন্সে। যেমন ধরো সিম্পল আমি যদি বলি টার্নিং পয়েন্ট হ্যাজ ফুলফিলড, একটু দ্রুত লিখলাম, হ্যাজ ফুলফিলড দ্য ড্রিম, has fulfilled the dream, আমরা গতদিন এই সেন্টেন্স সময় লিখছিলাম, has fulfilled the dream of countless job seeker, অগণিত জব প্রত্যাশী, countless job seekers, SEEKERS। কি হলো, টার্নিং পয়েন্ট হ্যাজ ফুলফিলড, টার্নিং পয়েন্ট বাস্তবায়ন করেছে দ্য ড্রিম অফ কাউন্টলেস জব সিকার, টার্নিং পয়েন্ট অগণিত মানুষের অগণিত জব প্রত্যাশীর স্বপ্ন বাস্তবায়ন করেছে। হ্যাঁ, এটা একটা সেন্টেন্স পাইলাম। এখন অ্যাপোজিটিভ এক্সপেনশন জিনিসটা কি সেটা যদি একটু বলি, অ্যাপোজিটিভ এক্সপেনশনটা হলো তুমি যখন কোনো নাউন পাবা, ওই নাউন সম্পর্কে যখন তুমি কোনো এক্সট্রা তথ্য দিতে চাও, ওই এক্সট্রা তথ্যটা কি করতে হয় জানো, নাউনের পরে কমার মধ্যে ওই এক্সট্রা তথ্যটা লিখতে হয়। এটাকেই আমরা অ্যাপোজিটিভ এক্সপেনশন বলি। এবং তুমি যখন একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা খাতা রাইট, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, এই প্যারাগ্রাফের মধ্যে তুমি যদি একটা সেন্টেন্স অ্যাপোজিটিভ এক্সপেনশন ব্যবহার করো, তুমি যদি একটা সেন্টেন্স ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি ব্যবহার করো, তুমি যদি একটা সেন্টেন্স ডিরেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করো, তাহলে তোমার লেখাটা না খুব চমৎকার একটা লেখা হয়ে যাবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা খুবই চমৎকার হবে। সো যদি আমরা এইটার অ্যাপোজিটিভ এক্সপেনশনটা বলি, এখানে নাউন কোনটা, এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট সম্পর্কে তুমি কি করতে পারো, একটা এক্সট্রা তথ্য দিতে পারো। সেই তথ্যটা আমরা কি করব, যার আমরা সম্পর্কে এক্সট্রা তথ্য দিব, ওই তারপরে কমা দিয়ে ওই এক্সট্রা তথ্যটা আমি লিখে দিব। যেমন দেখো, এটাকে যদি আমি অ্যাপোজিটিভ এক্সপেনশন ব্যবহার করতে চাই, আমি কিভাবে লিখতে পারি, টার্নিং পয়েন্ট, আমি আগে টার্নিং পয়েন্টটা লিখে ফেললাম, টার্নিং পয়েন্ট। এইবার এই টার্নিং পয়েন্ট জিনিসটা কি সেটা সম্পর্কে তুমি একটু তথ্য দিতে পারো। যেমন টার্নিং পয়েন্টটা কি, আর ট্রাস্টেড ইনস্টিটিউশন, এটা ছাত্রদের কাছে খুব বিশ্বাসের একটা প্রতিষ্ঠান, বা আর রেপুটেটেড ইনস্টিটিউশন, এটা একটা খুব বিখ্যাত একটা ইনস্টিটিউশন। সো এই জিনিসটা আমরা কি করব, এই টার্নিং পয়েন্টের পরে আমরা কমা দিয়ে বসাই দিব। এই জিনিসটা, এই বাক্যটাকে জাস্ট কি করবো, আর একটু বড় বানানোর জন্য, সেন্টেন্সের স্ট্রাকচারের ভিন্নতা নিয়ে আসার জন্য আমি কি করব, একটু অ্যাপোজিটিভ এক্সপেনশন ইউজ করব। হ্যাঁ, বা লিঙ্কিং ডেসক্রিপশন,
এই যে নাউন সম্পর্কে এক্সট্রা আমি তথ্য দিব। টার্নিং পয়েন্ট, এরপর আমি কমা দিয়ে কি লিখবো, আর রেপুটেটেড ইনস্টিটিউশন, এটা লিখলেই হয়েছে, বা ট্রাস্টেড বা রেপুটেটেড ইনস্টিটিউশন, আর রেপুটেটেড ইনস্টিটিউশন। ভাই এই যে এক্সট্রা তথ্যটা দিয়েছি, এই তথ্যটা কিন্তু একটু কমার মধ্যে আমি আটকায় রাখবো, যা আছে সেন্টেন্স তাই লিখবো, শুধু নাউনের এক্সট্রা কিছু তথ্য আমি কমার মধ্যে বসাবো। সো এই যে দেখেন টার্নিং পয়েন্ট, এটার পর একটা কমা দিয়েছি, সেই জিনিসটা কি, টার্নিং পয়েন্ট কি, এটা একটা রেপুটেটেড ইনস্টিটিউশন, আর রেপুটেটেড ইনস্টিটিউশন কমা দিয়ে দিলাম, এরপর যা আছে তাই। এরপর এই যে সেন্টেন্স যা ছিল, হ্যাজ ফুলফিলড দ্য ড্রিম of countless job seekers বা job expectants, অগণিত জব প্রত্যাশী। সো এই হলো মূল বিষয়টা, তোমরা এগুলো একটু মাথায় রাখবা। যখনই কোনো নাউন দেখবা, সেই নাউনের পরে কমা দিয়ে কি করবে, ওই নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবে, ওই এক্সট্রা তথ্যটা আমাকে কমার মধ্যে আটকাইতে হবে, যেটাকে আমরা কি বলতে পারি, সেটাকেই আমরা অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং ডেসক্রিপশন বলে থাকি। ওকে, যেমন দেখো আমরা সিম্পলি যদি বলি যে নেসার স্যার ইজ নাও স্টেইং অ্যাট ইউএসএ, নেসার স্যার এখন কোথায় অবস্থান করতেছে, ইন ইউএসএ তে অবস্থান করতেছে। সো এই যে নেসার স্যার ইজ নাও স্টেইং ইন ইউএসএ, নেসার স্যার এখন ইউএসএ তে অবস্থান করতেছে। এখন নেসার স্যার কি, তার সম্পর্কে তুমি কি করবা, একটা এক্সট্রা তথ্য দিতে পারো নেসার স্যার সম্পর্কে, সেটা নেসার স্যারের পরে কমা দিয়ে বসাই দিবা। যেমন নেসার স্যার কমা দিয়ে দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট, নেসার স্যার হলো টার্নিং পয়েন্টের সিইও, ইজ নাও স্টেইং ইন ইউএসএ, সে এখন ইউএসএ তে অবস্থান করতেছে। সো এটাকেই আমরা বলে থাকি অ্যাপোজিটিভ এক্সপেনশন। এখন এই জিনিসটা কিন্তু ভাই খুব ইজি একটা জিনিস, এটা দখলে নিয়ে আসা আহামরি কোনো কঠিন কিছু না, কিন্তু এটা আমরা যখন লিখি বা আমরা কোনো এসে বা প্রিসিজ রাইটিং বা কম্প্রিহেনশন লিখবো, আমরা এই জিনিসটা না বাস্তবায়ন করি না, আমরা আমার লেখাতে এই জিনিসটার ইউজ করি না, এটা কিন্তু আমাদের একটা প্রবলেম। এই জন্য আপনারা যাতে ইউজ করেন, এই জন্যই আমি আজকে রিটেন পার্টে এটা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করেছি, এবং আমি 20টা মতো প্র্যাকটিস দিয়েছি আপনাদের স্টুডেন্ট ওয়ার্কে, ওই প্র্যাকটিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, সো আমি এই যে অ্যাপোজিটিভ এক্সপেনশন সিম্পল যে জিনিসটা বুঝাইলাম, সেই জিনিসটা একটু আমি কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমি আপনাদের একটু বাস্তবায়ন করা দেখাই, বা যে সেন্টেন্সগুলো আমরা একটু দিয়েছি আপনাদের শিটের মধ্যে, সেগুলোর মধ্যে একটু আমরা অ্যাপোজিশন কোনগুলো সেগুলো একটু দেখাবো। যেমন দেখেন, দ্য রোড ইন প্যারিসের রাস্তা, দ্য মোস্ট রোমান্টিক সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ভাই একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এই সেন্টেন্সে মূল বাক্য কোনটা জানেন? মূল বাক্যটা হলো দ্য রোড ইন প্যারিস হ্যাভ নো স্টপ সাইন। ভাই প্যারিসের রাস্তাগুলোর কোনো স্টপ সাইন থাকে না। হ্যাঁ, দ্য রোডস অফ প্যারিসের রাস্তাগুলোর হ্যাভ নো স্টপ সাইন, এখানকার রাস্তাগুলোর কোনো স্টপ সাইন নেই। এখন দ্য রোডস ইন প্যারিস, এই যে প্যারিস সম্পর্কে আমি যদি এক্সট্রা কোনো তথ্য দিতে চাই, সেই তথ্যটা আমি কি করব, আমি কমার মধ্যে আবদ্ধ করব। সেই এক্সট্রা তথ্যটা কি, দ্য মোস্ট রোমান্টিক সিটি ইন দ্য ওয়ার্ল্ড। প্যারিসকে কিন্তু পৃথিবীর সবচেয়ে রোমান্টিক সিটি বলা হয়ে থাকে। সো দ্য রোডস অফ প্যারিস, এই যে দেখেন কমার পরে যে অংশটা দিয়েছি, এটাকেই আমরা কি বলে থাকি, অ্যাপোজিশন বলি। আর এই অ্যাপোজিশন কি করে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করে। নাউন বা প্রোনাউন সম্পর্কেও কিন্তু এক্সট্রা তথ্য প্রদান করতে পারে। তাহলে নাউন সম্পর্কে যখন কোনো এক্সট্রা তথ্য প্রদান করব, সেই এক্সট্রা তথ্যটা আমি কমার মধ্যে আবদ্ধ করে রাখবো, সেটাকে আমরা কি বলে থাকি, অ্যাপোজিশন বলি। আর এটা আমি কেন, অবশ্যই আমি আমার রাইটিংয়ে আমি এই অ্যাপোজিশনের ব্যবহারটা করব, কারণ অ্যাপোজিশনের ব্যবহারটা করলে আমার লেখার মানটা কিন্তু অনেক বেড়ে যায়। সো দেখেন, আমি যদি আরেকটা সেন্টেন্স পড়ি, দেখেন এগুলো সব কিন্তু পত্রিকা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন দেখেন, দ্য ভিকটিমসরা আক্রান্তকারীরা অ্যাকিউজড দ্য ক্যাম্পাস ছাত্রলীগ। ওই যে ভিকটিমসরা তারা কাকে অভিযুক্ত করেছিল, ক্যাম্পাসের ছাত্রলীগকে অভিযুক্ত করেছিল। এখন ছাত্রলীগ কারা, সেইটা একটু আপনাদেরকে বর্ণনা দিয়েছে। এই যে দেখেন, দ্য স্টুডেন্ট উইং অফ বাংলাদেশ আওয়ামী লীগ। ছাত্রলীগ হলো বাংলাদেশ আওয়ামী লীগের একটা স্টুডেন্ট উইং বা ছাত্র সংগঠন। মূল বাক্য কোনটা, মূল বাক্য কিন্তু এইটা, দ্য ভিকটিমস অ্যাকিউজড দ্য ক্যাম্পাস ছাত্রলীগ। ভিকটিমসরা ক্যাম্পাসের ছাত্রলীগদের কি করেছিল, অভিযুক্ত করেছিল। কিসের জন্য, অফ ক্যারিং আউট সাচ হেইনাস অ্যাটাক অন দেম। তাদের ওপরে যে আঘাতটা করা হয়েছিল, ওই আঘাতের জন্য ছাত্রলীগকে তারা কি করেছিল, দোষ দিয়েছিল। এইবার ওই যে ছাত্রলীগ সম্পর্কে আমি যখন এক্সট্রা কোনো তথ্য দিতে চাবো, কিসের জন্য দিব, আমার সেন্টেন্সের মান বা সেন্টেন্সের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার জন্য। সেইটাই কি করব, আমি কমার মধ্যে আমি আটকে রাখবো। সো কি হবে সেটা, দ্য স্টুডেন্ট উইং অফ বাংলাদেশ আওয়ামী
আওয়ামী লীগ। এই যে দ্য স্টুডেন্ট উইং অফ বাংলাদেশ আওয়ামী লীগ, এটা কি হয়েছে, ওই ছাত্রলীগ সম্পর্কে ওর একটা পরিচিতি দিয়েছে, ওর সম্পর্কে একটা আইডেন্টিটি এক্সপ্রেস করেছে। সো এটাই হলো আমার অ্যাপোজিটিভ অফ এক্সপেনশন। এরপরে যদি আমি আরেকটা সেন্টেন্স দেখি আপনাদের বোঝানোর জন্য, সবাই একটু দেখেন, দ্য কম্পিউটার হ্যাকার্স। আচ্ছা, এখন আমি যদি একটু বলি, যখন আমরা কোনো এক্সট্রা তথ্য দিব, এক্সপেনশন দিব, শুধুই যে আমরা কমা ইউজ করব তা কিন্তু না, আমরা কমার মধ্যেও দিতে পারি, আবার কি ইউজ করতে পারি, আমরা কিন্তু একটা ড্যাশ সাইনও ইউজ করতে পারি। ওকে, সো এই দুইটার যে কোনো একটা ব্যবহার হয়, তবে যেহেতু কমার মাধ্যমেই আমরা সব কিছু করে থাকি, যার জন্য আমি বারবার কমার কথাটা বলতেছি। ওকে, সো আসেন আমি এরকম একটা সেন্টেন্স দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। The computer hackers, কম্পিউটারের হ্যাকাররা বিহাইন্ড দ্য ব্রিজ আর বিলিভড, কম্পিউটার হ্যাকারদের বিশ্বাস করা হতো টু হ্যাভ গট অ্যাওয়ে উইথ অ্যাবাউট 81 মিলিয়ন ইউএস ডলার। সো কম্পিউটার হ্যাকারদের বিশ্বাস করা হতো তারা প্রায় 81 মিলিয়ন কি করেছে, চুরি করেছে। বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা হ্যাক হয়ে গিয়েছিল সেই সম্পর্কে বলতেছে। এই যে দেখো, এইবার এই পুরা ঘটনা সম্পর্কে আমি একটা এক্সট্রা তথ্য বলতেছি। মূল বাক্যটা কি ছিল, যে কম্পিউটার হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক থেকে কত মিলিয়ন ডলার থেফট করেছে, 81 মিলিয়ন ডলার কি করেছে, থেফট করেছে। এবার এই যে 81 মিলিয়ন ডলার চুরি করেছে, এই সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছি। সেটা কি, ওয়ান অফ দ্য লার্জেস্ট নোন ব্যাংক রোবার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ ব্যাংক রোবারের একটা, ব্যাংক ডাকাতির একটা। সো এই যে এক্সট্রা তথ্য যখন দিব, তখন আমরা কমার মাধ্যমে ইউজ করতে পারি, অথবা কি করতে পারি, একটা আমরা ড্যাশ সাইন ইউজ করতে পারি। সো আসো 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা যদি একটু দেখি। In 2013 সালে the capital city signed a deal to dredge some of the canals। তাহলে 2013 সালে দ্য ক্যাপিটাল সিটি, এই ক্যাপিটাল মানে বিভাগীয় শহরটি, সাইন দ্য ডিল, তারা একটা চুক্তিতে সাইন করেছিল, টু ড্রেজ খনন করার জন্য, সাম অফ দ্য ক্যানেল। তাহলে মনে ঢাকা শহর, ঢাকা সিটি কিছু ক্যানেল বা খাল খনন করার জন্য তারা কি করেছিল, সাইন করেছিল। ফলোইং দ্য এক্সাম্পলস অফ সিলেট, কিসের ধারাবাহিকতায়, সিলেট শহরে যেভাবে খাল খনন করা হয়েছিল ওই রূপে বা ওই জিনিসটা ফলো করে ঢাকা সিটিও কি করেছিল, ক্যানেল খনন করার জন্য তারা কিছু প্রজেক্ট হাতে নিয়েছিল। এইবার দেখেন, এই যে সিলেট, সিলেট একটা নাউন, এই সম্পর্কে আমি একটু এক্সট্রা তথ্য দিতে চাচ্ছি, সেটা আমি কি করব, কমার মাধ্যমে দিতে চাচ্ছি। এই যে দেখেন, অ্যানাদার বাংলাদেশি সিটি সাফারিং ফ্রম ওয়াটার লগিং, ঢাকা শহরের মতো এই সিলেট শহরও কি পানি যে জলবদ্ধতা, এই জলবদ্ধতায় আক্রান্ত। ওকে, বাট দেয়ার হ্যাজ বিন লিটিল সাইন অফ প্রোগ্রেস, কিন্তু সেখানে উন্নয়ন নেই বললেই চলে। তার মানে আপনাকে বুঝতে হবে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখতেছি। দেখেন, এটা কিন্তু একটা সেন্টেন্স এইভাবে আমাকে বড় করতে হবে। আমরা যে বলি ছোট ছোট সেন্টেন্সগুলো লিখি, নো, আপনার সেন্টেন্সগুলো অবশ্যই এনলার্জ হওয়া উচিত। যেহেতু আপনাকে বুঝতে হবে জব প্রাপ্তি যারা খাতা দেখে তারা কিন্তু দেখবেন পেপার পত্রিকার স্টাইলে কিন্তু যদি আপনি লিখতে পারেন, যেমন আর্টিকেল যেভাবে লেখা হয়, একটা পত্রিকা আপনি পড়বেন, ওই পত্রিকায় দেখবেন সেন্টেন্সগুলো ছোট না বড় বড় করে আছে। বিশেষ করে ইন্ট্রোডাকশনের যে প্রথম 2-3টা সেন্টেন্স আপনি একটু আজকে দেখবেন, যখন কালকে যখন ডেইলি স্টার পড়বেন, ডেইলি স্টারে একটা আর্টিকেলে আপনি দেখবেন প্রথম সেন্টেন্সটা ছোট দেওয়া আছে না বড় করে লেখা আছে, ওখানে দেখবেন প্রচুর পরিমাণে অ্যাপোজিশনের ব্যবহার থাকে। সেই জিনিসগুলো আপনারা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়ি। In connection with the killing of Major Sinha on July 31, 2020, জুলাই 31, 2020 সালে মেজর সিনার মৃত্যুর সাথে সংযুক্ত থাকার জন্য a good number of police officers, অধিক সংখ্যক পুলিশ অফিসার্স, ইনক্লুডিং আ সিনিয়র অফিসার, সেই সাথে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকগুলা পুলিশ অফিসারকে হ্যাভ বিন সাসপেন্ড করা হয়েছিল অ্যান্ড অ্যারেস্টেড ফর ক্রস ফায়ার কিলিং, ক্রস ফায়ার কিলিং করার জন্য, ক্রস ফায়ারে মারার জন্য তাদেরকে কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। এখন এই যে ক্রস ফায়ার কিলিং, এই সম্পর্কে আমি এক্সট্রা একটু তথ্য দিতে চাচ্ছি, আমি এক্সট্রা বর্ণনা দিতে চাচ্ছি, যেটাই অ্যাপোজিটিভ, সেই জিনিসটা কি করব, আমরা ক্রস ফায়ার কিলিং এর পরে কমা দিয়েও লিখতে পারি, আমরা ড্যাশ সাইন দিয়েও লিখতে পারি। কি বলবো ভাই, দা ইউফেমিজম, ইউফেমিজম মানে সুভাষণ, হ্যাঁ, খারাপ জিনিসটাকে একটু ভালো করে প্রকাশ করা, ভালো ভাষায় বলা। The euphemism often used in Bangladesh, যে সুভাষণটা প্রায় বাংলাদেশে ব্যবহার করা হয় ফর সামারি এক্সিকিউশনস বাই সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্স দ্বারা বিচার বহির্ভূত হত্যার জন্য, যেটাকে আমরা সুভাষণ হিসাবে ব্যবহার করি। অ্যাকচুয়ালি ক্রস ফায়ার মানে কি, তাকে বিচারের বাইরেই মেরে ফেলা, তাই না? সেটাকে আমরা একটু সুভাষণ সুন্দর করে বলার জন্য আমরা কি করি, ক্রস ফায়ার ইউজ করি। তাহলে কি দাঁড়াইলো, যে মেজর সিনার ক্রস ফায়ারের সাথে জড়িত থাকার জন্য আ গুড নাম্বার অফ পুলিশ অফিসার্স ইনক্লুডিং আ সিনিয়র,
সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার সহ অনেকগুলো পুলিশ অফিসারকে কি করা হয়েছিল, ক্রস ফায়ার কিলিং এর জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন ওই ক্রস ফায়ার কিলিং জিনিসটা কি সেটা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছি। দ্য ইউফেমিজম, সেটা হলো একটা সুভাষণ। কি সম্পর্কে সুভাষণ? যেটা প্রায় বাংলাদেশে ব্যবহার করা হয় বিচার বহির্ভূত হত্যার জন্য। সো আমি আশা করি তোমাদেরকে আমি অ্যাপোজিটিভ এক্সপেনশন ইনশাল্লাহ একটু মানে বুঝাইতে পেরেছি। এই অ্যাপোজিটিভ এক্সপেনশন সেন্টেন্সে ব্যবহার করা অত্যাবশ্যক বলতে পারো। তুমি প্রত্যেকটা সেন্টেন্স মানে কোশ্চেনের জন্য, ধরো তুমি একটা ফোকাস রাইটিং লিখতেছো, এই ফোকাস রাইটিং এ মিনিমাম 2 জায়গায় তোমার অ্যাপোজিটিভ এক্সপেনশন থাকা উচিত। ফুল ফোকাস রাইটিং এর কথা বলতেছি। মিনিমাম 2 জায়গায় ডিরেক্ট পাস্ট পার্টিসিপল থাকা উচিত। মিনিমাম 2 জায়গায় ভার্বের সাথে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি থাকা উচিত। এগুলো শিখতে পারলে আমার সেন্টেন্সের প্যাটার্নটা খুব সুন্দর হয়ে যাবে। সো আমার পুরো ক্লাসটাই কিন্তু একটা সেন্টেন্সকে তুমি কত ভিন্ন উপায়ে ব্যবহার করতে পারো এই বিষয়টাই কিন্তু আজকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। আচ্ছা একটু যদি দেখি, তাসনুভা বিনতে, আচ্ছা স্যার অনলাইন কোর্সে ইংলিশ সব ক্লাসগুলো কি? হ্যাঁ আমি সবগুলা ক্লাস নিয়ে থাকি। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা যে কোনো প্রয়োজনে বাপ্পি ভাইয়ের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। বাপ্পি ভাই আমাদের সাথে আছে, একটু অনুরোধ করবো নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য বাপ্পি ভাই। আচ্ছা সো একটু চলে আসি আমরা তাহলে। আমরা প্রথম যে আমাদের আলোচনার বিষয়টা সেটা হলো অ্যাপোজিটিভ এক্সপেনশন। সো আমি সেটা এই পর্যন্ত রাখতেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে আলোচনা করবে। এখন আমি তোমাদেরকে নেক্সট আমাদের যে আলোচনা রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স, এই পার্টটাই মূলত আজকে বড় একটা পার্ট। সো এই জন্য আমি একটু এই পার্টটা তোমাদেরকে একটু বলবো। আচ্ছা রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স জিনিসটা কি সেটা যদি একটু তোমাদেরকে বলি। আচ্ছা আমরা যখন কোনো ট্রান্সলেশন করি সাধারণত আমরা একটি স্ট্রাকচার ফলো করি। হ্যাঁ, যদিও কিন্তু আমি কোনো ট্রান্সলেশন তোমাদের স্ট্রাকচার দিয়ে করাইনি, কোনোভাবেই কিন্তু আমি স্ট্রাকচারকে সাপোর্ট করি না। কারণ কি? কারণ স্ট্রাকচারের মধ্যে তুমি যদি একবার ঢুকে যাও, বিশ্বাস করো তুমি কোনোদিন দ্রুত ট্রান্সলেশন করা শিখতে পারবে না। আমি যে ওয়েতে ট্রান্সলেশন করিয়েছি এটাকে বেস্ট বলবো না, কিন্তু আমি দেখেছি, আমি অনেকগুলো প্র্যাকটিস মানে অনেক স্টুডেন্টের সাথে এই ওয়েতে আমি পড়িয়ে দেখেছি, তারা খুব দ্রুত ট্রান্সলেট করতে পারে, খুব দ্রুত কোপ উইথ করতে পারে। কিন্তু ওই গ্রামার দিয়ে মধ্যে যদি তুমি আটকে যাও ট্রান্সলেশন শিখতে পারবে না। সো আজকে আমি তোমাদের একটি স্ট্রাকচার দেখাবো ট্রান্সলেশনের জন্য, যদিও আমি এই স্ট্রাকচারকে সাপোর্ট করি না এবং তোমাদেরকে এভাবে শিখাইও না, কিন্তু এই স্ট্রাকচারটা আজকে আমি কেন দেখাবো, কারণ পরবর্তীতে এই স্ট্রাকচারগুলোকে ভেঙে চুড়ে কিভাবে সেন্টেন্সের ভিন্নতা নিয়ে আসা যায় এটা বোঝানোর জন্যই আমি স্ট্রাকচারটা আজকে তোমাদেরকে দেখাবো। সো দেখো আমি একটা সেন্টেন্স ট্রান্সলেশন করাবো মূলত আজকে। এই ট্রান্সলেশনটা কি লিখেছি ভালো করে বুঝবে। বাংলাদেশ বিগত এটা একসাথে হওয়া উচিত ছিল। বাংলাদেশ বিগত 1 দশক ধরে, 3টা ওয়ার্ড, হ্যাঁ, বাংলাদেশ বিগত 1 দশক ধরে বিশ্বের দ্বারে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে চলছে। এটা একটা ট্রান্সলেশন, পরীক্ষায় এসেছিল। এখন এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব। তবে মাথায় রাখো, বাংলা থেকে ইংলিশ তুমি যখন ট্রান্সলেট করো, যত বড় সেন্টেন্সই হোক না কেন, ওই সেন্টেন্সগুলা আমরা সাধারণত একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা করে থাকি। সেই স্ট্রাকচারটা আমি একটু তোমাদেরকে দেখাবো, তারপরে সেই স্ট্রাকচারটাকে কিভাবে রিস্ট্রাকচার করা যায় আমি সেটা আলোচনা করব। একটু দেখবে ভাই, এটা কিন্তু খুব কম আলোচনা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা সো একটা বাংলা থেকে ইংলিশ যত বড় বাক্যই হোক না কেন, আমি যে স্ট্রাকচারটা তোমাদেরকে এখন লিখে দিব, এই স্ট্রাকচারের বাইরে কোনো কিছু আসতে পারে না, অবশ্যই পারে না। সেই জন্য সেই স্ট্রাকচারটা তোমাদেরকে একটু দেখাবো, ভালো করে বুঝবা। আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব, তখন আমরা যে স্ট্রাকচারটা ফলো করে থাকি সেই স্ট্রাকচারটা যদি বলি, প্রথমে তুমি যখন ইংলিশে ট্রান্সলেট করা শুরু করবে, প্রথমে তুমি কি লিখবে জানো? প্রথমে তুমি সাবজেক্ট লিখবে। সাবজেক্টের পরে যে বিষয়টা আমরা লিখি সেটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে তুমি যখন ইংলিশ বাক্য লিখবে, এই ইংলিশ বাক্য বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে প্রথমে যা বসাইতে হয় সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা কোনগুলাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে তোমাদেরকে যদি একটু বলি, সামটাইমস, জেনারেলি, অফেন, রেগুলারলি, হার্ডলি, সেলডম, এগুলাকে আমরা কি বলি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। তাহলে তুমি প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাবে, তারপরে কি বসাবে জানো? তারপরে ভার্ব বসাবে। আচ্ছা ভার্বের পরে কি বসাবে? ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টের পরে কি বসাবে? ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট বসাবে। তারপরে কি বসাবে? তারপরে ডিরেকশন, কোন দিকে, দিক বুঝাবে, ডিরেকশন বসাবে। তারপরে কি বসাবে? ম্যানার অফ ডুইং দ্য ওয়ার্ক, কিভাবে কাজটা করতেছে, ম্যানার কিভাবে। এরপরে কি হবে? উইথ দ্য অ্যাকম্পানি, কার সাথে সে ওই কাজটা সম্পাদন করতেছে। এরপরে কি হয়? প্লেস বসাইতে হয় মানে জায়গা বসাইতে হয়, এরপরে টাইম সময় বসাইতে হয়, এরপরে রিজন কারণটা বসাইতে হয়।
সো আমরা যখন কোনো ইংলিশ মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, সো আমরা এই স্ট্রাকচারগুলো ফলো করি। আমি যদি এই স্ট্রাকচারগুলোকে একটু সংক্ষেপে যেভাবে লিখি সেটা যদি বলি, তুমি যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবে প্রথমে তুমি সাবজেক্ট খুঁজবে। একটু যদি বলি, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, এএফ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাইতে হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তুমি প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাবে, তারপরে ভার্ব বসাবে, তারপরে অবজেক্ট 1 তার মানে কি ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে অবজেক্ট 2 তার মানে কি বস্তুবাচক অবজেক্ট, এরপরে কি হবে দিক হবে, তারপরে কিভাবে, তারপরে কার সাথে, এরপরে প্লেস, টাইম, রিজন। এই স্ট্রাকচারগুলো ফলো করে আমাদেরকে কি করতে হয়, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে হয়। তোমাদের মধ্যে যে কেউ একজন আনমিউট করো, আনমিউট করে এই স্ট্রাকচারটা একটু পড়ে শোনাবে আমাকে। তুমি যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবে প্রথমে কি লিখবে, দ্রুত আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো বোন, তুমিই বলো। হ্যাঁ তুমি যে বললা কে, পিঙ্কি নাকি? আচ্ছা তাহলে প্রথমে বসাবো সাবজেক্ট। বোন সাবজেক্টের পরে কি হবে একটু কথা বলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে প্রথমে সাবজেক্ট বসাইলাম, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাইলাম, তারপরে কি বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপরে কি বাচক অবজেক্ট বসাবো, অবজেক্ট 1 ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা তারপরে কি বসাবো, বস্তুবাচক অবজেক্ট। তারপরে কি বসাবো, ডিরেকশন, দিক, কোন দিকে যাচ্ছে। তারপরে কি বসাবো, কিভাবে, কিভাবে যাচ্ছে। তারপরে কি বসাবো, কার সাথে, কার সাথে যাচ্ছে। তারপরে কি বসাবো, প্লেস, কোথায়, কোথায় যাচ্ছে। তারপরে কি বসাবো, টাইম, কখন যাচ্ছে। তারপরে কি বসাবো, রিজন, কেন যাচ্ছে। এখন এই যে কোশ্চেনগুলা তুমি করবা, এগুলা তুমি কোথা থেকে বের করবা, এই পুরাটা ভার্ব থেকে বের করবা, ভার্বকে কোশ্চেন করবা। আমরা সকলেই জানি এটা, এই জন্য আমি একটু স্কিপ করে গেছিলাম, তারপরেও বলি। ভার্বকে যদি আমরা কে দ্বারা কোশ্চেন করি, কে বা কাহারা, তখন কি পাবো, সাবজেক্ট পাবো। ভার্বকে যদি আমরা কাকে দ্বারা কোশ্চেন করি তাহলে O1 পাবো। ভার্বকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাবো যেটা, সেটা হবে আমার জন্য O2। এই ভার্বকে কোন দিকে, কোন দিক, দিক দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাবো সেটাকে দিক বলবো। এই যে কিভাবে কোশ্চেন করব, কার সাথে, ভার্বের কাছে। এই যে কার সাথে কোশ্চেন করব, কাকে, ভার্ব। এই যে প্লেস, কোথায়, এটাও কাকে কোশ্চেন করব, ভার্বকে কোশ্চেন করব। টাইম, কখন, এটাও ভার্বকে কোশ্চেন করব। রিজন, এটাও ভার্বকে কোশ্চেন করব। সো আমরা একদম যারা ফান্ডামেন্টালি আমাদের কাছে আসে, আমাদের জানা কিনা নতুন একটা কোর্স আমরা লঞ্চ করতেছি, সেটা একদম ফান্ডামেন্টাল, একদম জিরো থেকে আপনাকে অ্যাডভান্স পর্যন্ত পুরাটা দেখানো হবে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে যারা একদমই মানে ট্রান্সলেশন করতে পারে না তাদের জন্য আমরা এই স্ট্রাকচারটা দেখাই দিই। হ্যাঁ, এখন তোমাদের কিন্তু এই স্ট্রাকচারটা দেখাচ্ছি ট্রান্সলেশন করার জন্য না, কিভাবে ওই একটা বাক্যকে ভিন্নতা নিয়ে আসা যায় সেটা মূলত আজকে দেখাবো। কিন্তু তার আগে যারা আজকে ট্রান্সলেশন করতে ভয় পাও তাদেরকেও বলবো এই স্ট্রাকচার তোমরা ফলো করতে পারো, কারণ এই স্ট্রাকচার ফলো করলে কখনোই তোমার ট্রান্সলেশন ভুল হবে না। স্টেপ বাই স্টেপ তুমি বসাই দিবা, সে যে ট্রান্সলেশন আসুক না কেন মুখস্থ রাখবা যে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে বস্তুবাচক অবজেক্ট, তারপরে দিক, তারপরে কিভাবে, তারপরে কার সাথে, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন। ওকে, আর এগুলো কোথা থেকে পাবো, ভার্বকে কোশ্চেন করে এই উত্তরগুলো পাবো। সো ওই যে আমাদের যে ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেশনটা কি, বাংলাদেশ বিগত 1 দশক ধরে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে যাচ্ছে। এই ট্রান্সলেশনটা তাহলে আমরা এখন করব। তবে এই ট্রান্সলেশন করার আগে তো আমাকে জানতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এগুলো আগে বের করে নিব। সেই জন্য আমি পরের স্লাইডে এটা দেখো একদম তোমাদেরকে বের করে দিয়েছি। সো দেখো, আমি যদি প্রথমে বলি আগে ভার্ব খুঁজো। আরেকটা কথা মনে রাখবা, সাধারণত বাংলা বাক্যে ভার্বটা শেষে বসে। সাধারণত বাংলা বাক্যে ভার্বটা কোথায় বসে, শেষে বসে। সো এই বাক্যে ভার্বটা কোথায়, এগিয়ে চলছে, এটা হলো ভার্ব। এইবার তুমি এই ভার্বকে এক এক করে কোশ্চেন করবে। হ্যাঁ, ভার্বকে কোশ্চেন করো। প্রথমে আমি সাবজেক্ট বের করব। সাবজেক্ট বের করার জন্য কি, কে এগিয়ে যাচ্ছে, এই যে এগিয়ে চলছে, কে এগিয়ে চলছে, বাংলাদেশ এগিয়ে চলছে, এই জন্য বাংলাদেশ হলো সাবজেক্ট। এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মাঝে মাঝে, কদাচিৎ, এগুলো তো এখানে পাইনি বলে নাই। এবার আসো ভার্বকে O1 মানে কি, কি দ্বারা কোশ্চেন, ব্যক্তিবাচক, কাকে, কাকে এগিয়ে যাচ্ছে, নো, এমন কোনো উত্তর এখানে পাচ্ছি না। এবারে O2, কি এগিয়ে যাচ্ছে, কি এগিয়ে যাচ্ছে, তোমরা বলতে পারো বাংলাদেশ, বাংলাদেশ তো অলরেডি সাবজেক্ট, সো এটারও কোনো উত্তর নেই। এবার আসো দিক, ভাই বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে চলছে, কোন দিকে এগিয়ে চলছে, এই যে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে এগিয়ে চলছে। তাহলে এই অংশটাকে আমি কি বলবো, দিক বলবো, দিক।
এরপর আসো কিভাবে, এই বাংলাদেশ কিভাবে এগিয়ে চলছে, বিপুল বিক্রমে এগিয়ে চলছে। সো এটা হলো কিভাবে, উত্তরটা এই অংশ পাইছি। সো এটা নিচে আমি কিভাবে লিখলাম। এবার আসো কার সাথে, আচ্ছা বাংলাদেশ কার সাথে এগিয়ে চলছে, কার হাত ধরে এগিয়ে চলছে, এই যে দেখো বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে এগিয়ে চলছে, এটা হলো কার সাথে। এবার আসো প্লেস, বাংলাদেশ কোন জায়গায়, কোথায় এগিয়ে চলছে, কোন জায়গায় এগিয়ে চলছে, প্লেসটা কি ভাই, বিশ্বের দ্বারে, বিশ্বের দ্বারে এগিয়ে চলছে। সো বিশ্বের দ্বারে এই অংশটা হবে আমার প্লেস। এবার আসো টাইম, বাংলাদেশ কত সময় ধরে এগিয়ে চলছে, বিগত 1 দশক ধরে এগিয়ে চলছে, সেটা হবে আমার টাইম। আর একটা রিজন, রিজন মানে কি, কারণ, বাংলাদেশ কেন এগিয়ে চলছে, নিজের অবস্থান নিশ্চিত করতে এগিয়ে চলছে, নিজের অবস্থান নিশ্চিত করতে এগিয়ে চলছে। তার মানে কি, আমার ওই যে আমার যে স্ট্রাকচারগুলো ছিল, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, আমি সবগুলা পেয়ে গিয়েছি। এখন আমি যেহেতু সবগুলো আমি মানে আইডেন্টিফাই করতে পেরেছি, এবার আমি কি করব, এই স্ট্রাকচার অনুযায়ী আমি বসিয়ে দিব, আমার কোনো প্যারা নেওয়া লাগবে না। সো আসেন সেই ট্রান্সলেশনটাই আমরা এখন করব। সো আমরা এখন এই বাক্যটার ট্রান্সলেশন করব। অনেক বড় একটা বাক্য ছিল কিন্তু। আচ্ছা একটু কি আনমিউট করে বলবা যে লেখাটা কি খুব ছোট হয়ে গেছে নাকি, তোমাদের বুঝতে খুব কষ্ট হচ্ছে? যারা ফেসবুকে আছো তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা ওকে, ঠিক থাকলে এবার আসো। আচ্ছা তাই যদি হয়ে থাকে, এইবার আমরা এই বড় বাক্যটাকে ট্রান্সলেট করবো। এই বাক্যটা কিন্তু খুব ছোট না, ভালো করে বুঝো। বাংলাদেশ বিগত 1 দশক ধরে বিশ্বের দ্বারে নিজের অবস্থান নিশ্চিত করতে বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে বিপুল বিক্রমে এগিয়ে চলছে। সো বাক্যটা কিন্তু অনেক বড় একটা বাক্য। হ্যাঁ, সো এই বড় বাক্যটাকে আমরা এখন ইনশাল্লাহ ট্রান্সলেশন করব। কিভাবে, ওই যে স্ট্রাকচার শিখছি, এটাকে একটু কি বড় করা যায়, বেশি ছোট করে ফেলছে ও, হালকা একটু যদি ক্লোজ নিয়ে আসা যায় না, বড় করা যায় না, এখানে না ওখান থেকে, হ্যাঁ ও মানে ফেসবুকে হবে না এটা, না আমি চাচ্ছিলাম যে ক্যামেরার মাধ্যমে একটু ক্লোজ করা যায় না, একটু বড় করে, তাহলে হালকা একটু বড় করে দাও। হ্যাঁ আচ্ছা, সো আসো তাহলে আমরা আমাদের এই যে বড় সেন্টেন্সটা, এই তো হয়েছে হয়েছে হয়েছে, এবার একটু বেশি ক্লিয়ার মনে হচ্ছে। ঠিক আছে দেখি ঘোরাও তো। ওকে, এবার কি একটু ক্লিয়ার মনে হচ্ছে না? আচ্ছা তাই যদি হয়ে থাকে আসো, তাইলে আমরা এখন ট্রান্সলেশন করব। ওকে, সো প্রথমে কি হবে, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমার, এবার তো আমারই দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রথমে সাবজেক্ট হবে। হ্যাঁ সাবজেক্টটা কি, বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশ একটুখানি ছোট করো এই। আচ্ছা প্রথমে একটুখানি আর একটু পিছাই নাও, বেশি সামনে চলে আসছে, আমি একদমই দেখতে পাচ্ছি না। আচ্ছা না না ওইটা একটু পিছাই নাও, যেভাবে গতবার আগাইলা। ঠিক আছে, ওকে ওকে নাইস। হ্যাঁ যেটা বলতে গিয়েছিলাম, প্রথমে সাবজেক্ট হবে। সাবজেক্টটা কি হলো, বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ। দেখো বড় সেন্টেন্সটা আমরা তোমাদের সহযোগিতাই করব, বাংলাদেশ। এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা তো পাইনি, এটা বাদ। এরপরে কি হবে, ভার্ব। ভাই ভার্ব কোনটা একটু বলো না, কথা বলতে হবে একজনকে। এবার কি ভার্ব কোনটা, ভার্বটা হলো এগিয়ে চলছে। এখন আমি ভার্বটা লিখবো, কিন্তু ভার্ব লিখতে গেলেই তো টেন্সের প্রসঙ্গ চলে আসবে। একটু বলবা এই বাক্যটা কোন টেন্সে করব? বাংলাদেশ হয়নি হয়নি। আচ্ছা কেউ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে ভালো, তবে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা উচিত। কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, বর্তমানে কোনো কাজ চলছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, ওই চলমান কাজের সাথে সময় উল্লেখ থাকে। যেমন দেখো আমি ক্লাস নিচ্ছি, বাক্যটা কন্টিনিউয়াস, কিন্তু আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে 1 দশক ধরে আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা উত্তম। ওকে, সো আসো তাইলে আমি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। মানে কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম বাংলাদেশ, এরপরে কি লিখবো, এরপরে ভার্ব লিখবো। ভার্ব কোনটা, এগিয়ে চলছে। হ্যাঁ ভার্ব কোনটা, ভার্বটা হলো এগিয়ে চলছে। তাহলে হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড। মার্চ ফরওয়ার্ড মানে কি, সামনের দিকে এগিয়ে চলা, মার্চ ফরওয়ার্ড। হ্যাঁ মুভিং ফরওয়ার্ড, নাইস, মুভিং ফরওয়ার্ড, কোনো সমস্যা নেই। তাহলে আসো, বাংলাদেশ হ্যাজ বিন, এই স্ট্রাকচারের হ্যাজ বিন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে বাংলাদেশ হ্যাজ বিন মুভিং ফরওয়ার্ড, হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড। ওকে, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলছে। তাহলে আমি সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এবার আসো অবজেক্ট 1, আমি তো কোথাও অবজেক্ট 1 পাইনি, সো এটা লেখার দরকার নেই। অবজেক্ট 2, আমি অবজেক্ট 2ও পাইনি, এটা লেখার দরকার নেই। সো এরপরে কি আছে, দিক আছে, দিক। কোন
কোন জায়গায় দিক আছে? উন্নয়নশীল থেকে উন্নত দেশের খেতাবের দিকে। তার মানে কি উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, এই বাক্যের ট্রান্সলেশনটা কি হবে? কথা বলতে হবে। উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে, যশোর থেকে খুলনার দিকে। এই কথা বলো না কেন? কি হবে? উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে। ভেরি গুড। ফ্রম ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান। খুবই সুন্দর হয়েছে। ফ্রম ডেভেলপিং টু ডেভেলপড, ফ্রম ডেভেলপিং টু ডেভেলপড, সেটা এখন লিখবো। আমি কিন্তু নিচ থেকে কিছুই করতেছি না, শুধু স্ট্রাকচার দেখে দেখে লিখছি। এটা কিন্তু তোমরাও পারবা। সো প্রথমে সাবজেক্ট লিখলাম, এরপরে কি পাইলাম? ভার্ব লিখলাম, এরপরে দিক। দিক কোনটা? উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে। ফ্রম ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান, তাহলে সেটাই আমরা এখন লিখবো। ফ্রম ডেভেলপিং, ফ্রম ডেভেলপিং country, from developing country to the developed one, to the developed ওয়ান, মানে কি উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে। ফ্রম দিকে হইলে তাহলে কি হবে? থেকে থেকে ওই পর্যন্ত। তাহলে কি হলো? বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান। সো আমি কি হলো? দিক হয়ে গেল। এবার কি কিভাবে এগিয়ে চলছে? বিপুল বিক্রমে। এখন বিপুল বিক্রমে তোমরা তো এবার বসে থাকবা, ওয়াল্লাহ বিপুল বিক্রমের অর্থ কি আমি জানি না। আরে বিপুল বিক্রম মানে কি? দ্রুত গতিতে, খুব র্যাপিডলি, খুব ফাস্ট, এটা বুঝাচ্ছে। তাহলে কি হবে? বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান। এই খুব দ্রুততার সাথে বা বিপুল বিক্রমে কি বলতে পারি? at high speed অথবা with high speed, যে কোনো একটা বললেই হয়েছে। তাহলে বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান উইথ, কি বললাম বলো? উইথ দ্য হাই স্পিড, উইথ হাই স্পিড, খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। উইথ হাই স্পিড, বিপুল বিক্রমে, উইথ হাই স্পিড। তাহলে আমি কিভাবে লিখলাম? এবার কিভাবে পরে কি? কার সাথে? এই কার সাথে এগিয়ে যাচ্ছে? একটু কথা বলো না। কার সাথে এগিয়ে যাচ্ছে? কার সাথে? বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে। এখন হাত ধরে মানে কি? তাদের হাতে ধরে ধরে না, তাদের সহযোগিতায় হবে। এইভাবে লেখো, বর্তমান প্রজন্ম ও সরকারের সহযোগিতায়। কি লিখবো বলো তো একটু ভাই? এটার ইংলিশ কি হইতে পারে? বর্তমান প্রজন্ম, ভেরি গুড, উইথ দ্য হেল্প অফ, বর্তমান প্রজন্ম, কারেন্ট জেনারেশন এবং সরকার, গভর্নমেন্ট। ওকে, তো তোমরা যা বলতেছো কিন্তু তাই লিখতেছি, এখানে আমার কোনো কারিশমা নেই, আমার কোনো কন্ট্রিবিউশন না, পুরোটা তোমাদের। তাহলে আসো, উইথ হাই স্পিড, এবার কি লিখবো? বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে, তাই না? বর্তমান প্রজন্ম ও সরকারের হাত ধরে, ঠিক আছে। তাহলে উইথ দ্য হেল্প, উইথ দ্য হেল্প অফ, সহযোগিতায়। কার সহযোগিতায়? বর্তমান প্রজন্ম। উইথ দ্য হেল্প অফ কারেন্ট জেনারেশন, উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন, CURRENT, কারেন্ট জেনারেশন, কারেন্ট জেনারেশন অ্যান্ড কি জানো বললা? অ্যান্ড গভর্নমেন্ট। with the help of the current generation and government, তাহলে হয়ে গেল আমার কার সাথে। এবার কি আছে পরেরটা? প্লেস কোন জায়গায়? বিশ্বের দ্বারে। বিশ্বের দ্বারে মানে কি? বিফোর দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্মুখে। এখানে বিশ্বের দ্বারে বলতে কি বোঝাইতে চাইছে? পৃথিবীর সম্মুখে, মানে পুরো জাতি, পৃথিবীর সামনে বাংলাদেশ আজকে নিজেকে প্রেজেন্ট করতেছে। সো আমরা এখন বিশ্বের দ্বারে লিখবো। এই বিশ্বের দ্বারে কি লিখতে পারি? বিফোর দ্য ওয়ার্ল্ড অথবা এট দ্য ফুট স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, একেবারে পৃথিবীর দ্বার প্রান্তে, যে কোনো একটা। সো আসি, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান উইথ হাই স্পিড, উইথ দ্য হেল্প অফ কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট। এরপরে কি পাইছি আমরা? প্লেস। এই প্লেসটা কি? বিশ্বের দ্বারে। তাহলে কি লিখবো আমরা? বিফোর দ্য ওয়ার্ল্ড, বিফোর দ্য ওয়ার্ল্ড হয়ে গেল প্লেস। এবার টাইম, এই টাইমটা কি? বিগত 1 দশক ধরে। এই বিগত 1 দশক ধরে কি লিখবো একটু বলো না? বিগত 1 দশক ধরে ট্রান্সলেশন কি লিখতে পারি? এই ধরে আছে না, তাহলে ফর দিবা না? ফর বা ওভার দ্য লাস্ট ডিকেড। হ্যাঁ বলো, ওভার দ্য লাস্ট, হ্যাঁ, অথবা ফর দ্য লাস্ট ডিকেড। ওকে, সো অ্যান্ড গভর্নমেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট ডিকেড, গত 1 দশক ধরে। এইবার ফাইনালি রিজন, কি করতে? নিজের অবস্থান নিশ্চিত করতে, টু কনফার্ম, নিজের অবস্থান, ইটস পজিশন,
ওকে, টু এনশিওর ইটস কি বলো, ইটস ওন পজিশন। ওকে, টু এনশিওর ইটস পজিশন। ওকে, সো দেখো কত বড় একটা সেন্টেন্স ছিল। এই সেন্টেন্সটা আমরা যদি ওই স্ট্রাকচারটা ফলো করি, এই যে সেন্টেন্সই আসুক না কেন, এমন কোনো বাক্য নেই এই স্ট্রাকচারের মধ্যে পড়বে না, কারণ এর বাইরে তো কিছু নাই। হয়তো এটা থাকবে না, হয়তো এটা থাকবে না, হয়তো ওইটা থাকবে না। আমি যেহেতু তোমাদের শিখাইতে চাচ্ছি, এই জন্য ম্যাক্সিমাম যতগুলা কাভার করা যায় আমি এমন একটা বাক্য সিলেক্ট করেছি। তাহলে তোমরা প্রথমে কি করবা, তোমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবা তখন তোমরা এইভাবে স্ট্রাকচারগুলা, তবে মাথায় রেখো আমি কিন্তু এই স্ট্রাকচারকে অ্যাপ্রিশিয়েট করি না, কারণ যদি এই স্ট্রাকচার ধরে ধরে করতে চাও তাহলে কি হবে, অনেক সময় লেগে যাবে। কিন্তু তোমাদের ট্রান্সলেশনে যাদের ব্যাপক সমস্যা তারা তোমরা প্রথম 15 দিন এভাবে স্ট্রাকচার ধরে ধরে করো, এরপরে দেখবা ইনহেরেন্টলি তোমার স্ট্রাকচার বাদেই করতেছো। এখন আমি যেটা তোমাদের শেখাইতে চেয়েছি যে এই স্ট্রাকচার ধরে কিভাবে ট্রান্সলেশন করা যায়। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, কথা বলো। এই পর্যন্ত একদম ক্লিয়ার তো? আচ্ছা, এইবার আমি যে কাজটা করব, এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, O1 O2, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। এখন সবাই কিন্তু এইভাবেই সেন্টেন্সগুলো করে থাকে, কিন্তু আমি বারবার একটা কথা বলি, ইংরেজরা প্রচুর পরিমাণে ভিন্নতা পছন্দ করে। ঠিক একইভাবে যারা তোমাদের ইংলিশ খাতাটা দেখবে তারা যেহেতু অনেক বেশি ইংলিশ বই পড়ে, এই জন্য তারাও কিন্তু তোমার খাতার মধ্যে সেন্টেন্সের স্ট্রাকচারের ভিন্নতা চায়। একই লেখা তুমি লিখে গেছো সবগুলো অ্যাক্টিভ সেন্টেন্স না, তোমাকে একটা সেন্টেন্স, একটা মানে একটা লেখাকে, একটা প্যারাগ্রাফ বা একটা ফোকাস রাইটিংকে তুমি যদি চমকপ্রদভাবে স্যারের সামনে উপস্থাপন করতে চাও, এই জায়গায় তোমাকে অ্যাক্টিভ সেন্টেন্সের ব্যবহার করতে হবে, এই জায়গায় তোমাকে প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার করতে হবে, কিছু কিছু সেন্টেন্স তোমাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে, কিছু কিছু সেন্টেন্স কমপ্লেক্সে লিখতে হবে, কিছু কিছু সেন্টেন্স কম্পাউন্ডের স্ট্রাকচারে লিখতে হবে, কিছু কিছু সেন্টেন্সে অ্যাপোজিশন ইউজ করতে হবে, কিছু কিছু সেন্টেন্সে ডিরেক্ট পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, কিছু কিছু সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আবার কিছু কিছু সেন্টেন্স একটু অন্যভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? এই স্ট্রাকচারগুলোকে ব্রেক করার মাধ্যমে, এই স্ট্রাকচারটাকে উলট পালট করার মাধ্যমেও তোমার লেখাকে খুবই চমকপ্রদ করা যাবে। সেই জিনিসটাই এখন আমি দেখাবো। সো আসো আমরা যে স্ট্রাকচার দিয়ে যত বড় সেন্টেন্সই হোক এই সেন্টেন্সগুলো যে লিখি, এইবার আমি যখন লেখার মানে আমার ফোকাস রাইটিং বা আমার আর্গুমেন্টেটিভ রাইটিংয়ে যখন আমি এই স্ট্রাকচারটা মাথায় রাখবো, এই স্ট্রাকচারকে আমরা একটু ব্রেক করার চেষ্টা করব। সেই ব্রেকটাকে আমি কি বলেছি? আমি রিস্ট্রাকচারিং বলেছি। ওই ব্রেকটাকে আমি রিস্ট্রাকচারিং বলেছি। এখন রিস্ট্রাকচারিংটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ ভাই, স্ট্রাকচার হলো এইটা। স্ট্রাকচারটা কি আমি আরেকবার বলতেছি, প্লিজ আমার সাথে সাথে তোমরাও একবার বলবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে, তারপরে ভার্ব হবে, তারপরে O1 মানে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে বস্তুবাচক অবজেক্ট, তারপরে দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। এটা হলো আমার একটা সেন্টেন্স তৈরি করার নিয়ম। এই সেন্টেন্স, এই নিয়মে সব সেন্টেন্স তৈরি করা যায়। এইবার আপনি যখন কোনো ফোকাস রাইটিং বা কোনো রাইট আপ মানে রাইটিং করবেন, লিখবেন, আপনার রাইট আপের মধ্যে এই স্ট্রাকচারটাকে একটু ব্রেক করবেন। ব্রেকটা কিভাবে করবেন ভাই, ভালো করে বুঝবেন। রিস্ট্রাকচারিং 1, ভাই আমরা অনেকভাবে এই স্ট্রাকচারটাকে রিস্ট্রাকচার করতে পারি। এই বাক্যটাকে আমরা পুনর্গঠন করতে পারি 3টা উপায়ে। সাধারণত সেই 3টা উপায় আজকে আমি তোমাদেরকে দেখাই দিব। সো দেখো, এর মধ্যে তোমরা যে কোনো 2টা উপায় বা 3টাও কেউ ইউজ করতে পারো। আমি যদি বলি, এই যে দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, ভাই এই 3টার যে কোনো একটা আমি প্রথমে আনতে পারি। যে কোনো একটা তুমি প্রথমে প্লেস আনতে পারো, তুমি প্রথমে টাইম আনতে পারো, তুমি প্রথমে রিজন আনতে পারো, তুমি প্রথমে দিক আনতে পারো, কিভাবে আনতে পারো, কার সাথে আনতে পারো। যে কোনো একটা তুমি সেন্টেন্সের শুরুতে বসাবা। বসানোর পরে এইবার তুমি একটা কমা দিবা। কমা দেওয়ার পরে এইবার বাকি স্ট্রাকচারগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা ফলো করবা। কেমন একটু ভালো করে দেখো না। এই যে দেখো আমি লিখে দিয়েছি, তুমি প্রথমে হয় দিক আনতে পারো, অথবা কিভাবে আনতে পারো, অথবা কার সাথে আনতে পারো, অথবা প্লেস, অথবা টাইম, অথবা রিজন। এই যে 6টা এক্সট্রা, এটাকে বলে এক্সটেনশন পার্ট। সেন্টেন্সের মূল অংশ কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাকি সব অংশগুলোকে আমরা এক্সটেনশন বলি। এই এক্সটেনশনগুলা আমরা সেন্টেন্সের শেষেও বসাইতে পারি, শুরুতেও বসাইতে পারি, আরও কিছু কিছু জায়গায় বসাইতে পারি, সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তাহলে তুমি যে কাজটা করবা, শুরুতেই দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, এই 6টার যে কোনো একটা বসাবা। এখন 6টাই তো বাক্যে লাগবে না। তুমি যখন লিখবা ফ্রি হ্যান্ড রাইটিং তখন তো 6টা অংশই লাগবে না, যে কোনো ধরো একটা বা 2টা। এই একটাও যদি লেখো সেটা তুমি সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে যখন কমা দিয়ে তারপরে লিখবা, তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটাই অন্যরকম হয়ে যাবে।
কেমন? সো দেখো এই বাক্যটা যেটা আমরা একটু আগে করে এসেছি, বাক্যটা কি ছিল? বাংলাদেশ, ভালো করে বুঝো, সাবজেক্ট বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, এটা কি ছিল? আমার ভার্ব। এরপরে ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান, এটা কি ছিল? এটা ছিল আমার দিক। এরপরে একটা গ্রেট স্পিড, এটা ছিল কিভাবে? উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এটা কি ছিল? এটা ছিল কার সাথে? এরপরে অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্মুখে, এটা ছিল প্লেস। ফর দ্য লাস্ট ডিকেইড, এটা ছিল টাইম। আর টু এনশিওর ইটস পজিশন, এটা ছিল আমার রিজন। এখন এই যে আমার পার্টটা আমি কি বলেছিলাম, ওই 6টা পার্টের যে কোনো একটা পার্ট তুমি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবা, তাহলেই দেখবা। এরপরে কি করতে হবে? কমা দেওয়া বাধ্যতামূলক। যেমন দেখো এই বাক্যটাকেই আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম? যে কোনো একটা তুমি সামনে নিয়ে আসো। ধরো আমি কি বললাম, আমি কিভাবে, অথবা আমি তোমাদেরকে বুঝলাম টাইমটাকে আমি সামনে নিয়ে আসবো, টাইমটাকে আমি সামনে নিয়ে আসবো, তাহলে কি হবে একটু বলো না? টাইমটাকে যদি সামনে নিয়ে আসি, এই টাইমটা কই আছে আমার জানো? টাইমটা কোথায় আছে? ফর দ্য লাস্ট ডিকেইড। আমি শুরুটা এভাবেই করব, দেখো না, ফর দ্য লাস্ট ডিকেইড, এরপরে আমি একটা কমা দিব। ফর দ্য লাস্ট ডিকেইড, এরপরে একটা কমা। এরপরে আমার বাকি যে অংশটা আছে সেটা আমি অ্যাজ ইউজুয়াল লিখতে থাকবো। বাংলাদেশ হ্যাজ বিন, যা আছে আমি সব লিখে দিব। সেটা কি সবাই একটু দেখো। ফর দ্য লাস্ট ডিকেইড, আমি কোনটা নিয়ে এসেছি আগে? আমি টাইমটাকে আগে নিয়ে এসেছি। আমি 6টার যে কোনো একটাকে আগে আনতে পারতাম, তাহলে কি বলবো? ফর দ্য লাস্ট ডিকেইড। এবার বাকি যা আছে, বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান অ্যাট আ গ্রেট স্পিড উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্য generation at the doorstep of the world to ensure its position। আমি শুধু একটা আগে নিয়ে এসে কমাটা দিব। সো এইভাবে না লিখে আমি জাস্ট একটাকে আগে নিয়ে আসলাম। এখন তুমি এই 6টার সবগুলাই, মনে করো তুমি একটা ইউজ করবা, মাত্র একটা, সেই একটাই তুমি একটা বাক্যে তুমি সেন্টেন্সের শেষে লেখো, আর একটা বাক্যে তুমি প্লেসটাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসো, নিয়ে এসে একটা কমা দাও, তাহলেই তো তোমার সেন্টেন্সের লেখার মধ্যে একটা ভিন্নতা চলে আসবে। সেটা একটু বুঝতে হয়। ধরো আমি রিজনটাকে সামনে আনতে পারি, যে কোনো একটাকে আমি সামনে আনতে পারি। রিজনটাকে যদি সামনে আনি, রিজন কোনটা? টু এনশিওর ইটস পজিশন। তখন আমি সেন্টেন্সের শুরুতেই লিখবো টু এনশিওর ইটস পজিশন, এর পজিশন নির্ণয় করতে। এরপরে বাকিটা বাংলাদেশ হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, বাকি যা আছে আমি সবগুলা লিখে দিব। সেই 6টার যে কোনো একটা আমি সামনে নিয়ে আসবো আমার সেন্টেন্সের আরো মানে স্মার্ট করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটাকে। এই ক্লিয়ার হয়েছে কিনা? রিস্ট্রাকচারিং 1 কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা আরেকটু বলি, এই বিষয়গুলা আমি জানি না তোমরা আচ্ছা এই বিষয়টা কি তোমরা কোনো বইয়ে পেয়েছো? একটু কথা বলতে হবে। তোমরা তো অনেক বই পড়ছো, ফেসবুকেও যদি কোনো বইয়ে পেয়ে থাকো প্লিজ একটু বলবা যে ওই বইয়ের সোর্স। আমি এখনো কোনো বইয়ে পাইনি। এটা আমার নিজের একটা মানে রিসার্চের মাধ্যমে ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি বের করার জন্য যে একটা সেন্টেন্স কি কত ভাবে লেখা যায়। যদি একদম ফুল নিজের তৈরি তা বলবো না, অবশ্যই বিভিন্ন বই থেকে জোড়াতালি দিয়ে, কিন্তু কোনো জায়গায় স্পেসিফিক ভাবে এইভাবে দেখাইনি। আমি কি করেছি, বিভিন্ন বই থেকে যখন পড়েছি এই অংশটুকু আমি লিপিবদ্ধ করার চেষ্টা করি। আমি যখন কোনো বই পড়ি আমার একটা আলাদা নোট থাকে। আমি যদি গল্পের বইও পড়ি আমার হাতে একটা লাল কলম থাকে, যেগুলো আমার কাছে মজার মজার বাক্য মনে হয় আমি ওই লাল কালি দিয়ে আমি সেই সেন্টেন্সটাকে দাগ দিই, অথবা সেগুলো কোনো জায়গায় টুকে রাখি। এইভাবে আমি একটা জায়গায় এগুলাকে আমি অ্যামালগামেট করার চেষ্টা করেছি। তো দেখবা এই যে দেখো সিম্পল একটা জিনিস, আরো মজার তো পরে আছে, জাস্ট ওয়েট করো। এটাতে রিস্ট্রাকচারিং 1 2 গেলেই বুঝবে। সো দেখো এই যে আমরা সব সময় করি কি, যেমন দেখো আমি সিম্পলি যদি তোমাদেরকে বলি, তোমরা কি বলো যে আই অ্যাম ওয়ার্কিং হার্ড টু গেট আ জব। সিম্পল একটা সেন্টেন্স, আই অ্যাম ওয়ার্কিং হার্ড টু গেট আ গুড জব। ভাই এই বাক্যটাকেই আমরা পরের বাক্যে এভাবে লেখো না, টু গেট আ গুড জব কমা আই অ্যাম ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতেছি। ওকে, অথবা আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট টু মেক আ গুড প্রিপারেশন ফর ব্যাংক জব। সো এবার কি করি এই বাক্যটাকে, টু মেক আ গুড প্রিপারেশন ফর ব্যাংক জব কমা আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট। সো এই যে আমি বলতে চাচ্ছি সেন্টেন্সে একবার রিজনটা পরে দাও, একবার রিজনটা আগে দাও, একবার টাইমটা পরে দাও, একবার টাইমটা আগে নিয়ে আসো। এই যে সেন্টেন্সে যে ভিন্নতা, এই জিনিসটা টিচাররা এক্সপেক্ট করে তোমাদের লেখার মধ্যে। সো এটা ছিল আমাদের রিস্ট্রাকচারিং 1। আমরা রিস্ট্রাকচারিং 1টা কি শিখেছি, আমাদের যে কমন যে বাক্যের স্ট্রাকচার আছে, প্রথমে সাবজেক্ট হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে, ভার্ব হবে, অবজেক্ট 1 অবজেক্ট 2, দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন। আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, সেটা কি, প্রথমে দিক কিভাবে কার সাথে, প্লেস টাইম রিজন, এই 6টার যে কোনো একটা প্রথমে নিয়ে আসবো, নিয়ে আসার পরে একটা কমা দিব, কমা দেওয়ার পরে বাকি যে স্ট্রাকচারটা আছে অ্যাজ ইউজুয়াল তা আমরা লিখে ফেলবো। সো রিস্ট্রাকচারিং 1। এইবার আসো
আমরা একটু রিস্ট্রাকচারিং টু শিখবো। তার মানে আচ্ছা একটু বলি, হ্যাঁ একটু ক্লান্ত আছি, হ্যাঁ সারাদিন অফিস করে তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টার বাদ যাননি, 3 ঘন্টা প্রায়, তারপরে তোমাদের ক্লাস নেওয়া, হ্যাঁ এখনো রেস্ট নিয়ে সময় পাইনি সকাল থেকে। আচ্ছা সেই জন্য একজন লিখছে ক্লান্তি ভাব মুখে। আচ্ছা তারপরে ইনশাল্লাহ চেষ্টা করতেছি কোনোভাবে যাতে তোমাদের দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি না আসে। হ্যাঁ আমার যখন ক্লাস নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় প্লিজ অনুরোধ থাকলো আমাকে বারবার কোশ্চেন করবে যদি কোনো প্রবলেম হয়। সো আসো এখন আমি রিস্ট্রাকচারিং টু শিখবো। রিস্ট্রাকচারিং টু মানে কি, ওই যে আমরা কমন স্ট্রাকচারটা যেটা আছে আমাদের, যে বাক্য লেখার যে কমন স্ট্রাকচার, সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, O1 O2, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, মুখস্থ হয়ে যায় জানো। এইটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। এই অন্যভাবে লেখার স্টাইলটা কি সেটা একটু তোমাদেরকে দেখাই প্লিজ। এগুলো একটু ইউজ করবা, শুধু শেখার মানে বলার মানে আজকে আমি ভর্তি হয়েছি ক্লাসটা করতে হবে তাই করতেছি তা না, এটা যেন তোমার বাক্যে ব্যবহার হয়। বিশ্বাস করো ভাই এই সকল টার্মগুলো এক জায়গায় করতে প্রচুর রিপোর্ট দিতে হয়েছে, প্রচুর। তোমার হয়তো 4 ঘন্টা, কিন্তু আমার 40 ঘন্টা চলে গিয়েছে এক জায়গায় করে নিয়ে আসতে। হ্যাঁ সেই জন্য আমার ভালো লাগা তখনই কাজ করবে যখন তুমি এটা নিজে ইউজ করতে পারবে। ওকে সো দেখো এই যে স্ট্রাকচারটা আমরা কিভাবে ফলো করতে পারি, এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। কিসের জন্য? আমার বাক্যর স্মার্টনেসটা বাড়ানোর জন্য, বাক্যের স্ট্যান্ডার্ডটা বাড়ানোর জন্য। কিভাবে ভালো করে বুঝবে, তুমি প্রথমেই সাবজেক্ট লিখবে, প্রথমেই সাবজেক্ট, এই সাবজেক্টের পর একটা কমা দিবে। এটা কিন্তু চমৎকার একটা স্ট্রাকচার। প্রথমেই সাবজেক্ট লিখবে, সাবজেক্টের পরে একটা কমা দিবে, কমা দেওয়ার পরে এইবার ভাই দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, ওই 6টার যে কোনো একটা লিখবা, ওই 6টার যে কোনো একটা লিখবা। লেখার পরে আবার একটা কমা দিবা। তাহলে প্রথমে সাবজেক্টের পরে একটা কমা হবে, প্রথমে সাবজেক্টের পরে একটা কমা হবে, তারপরে দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, এই 6টার যে কোনো একটা লিখবো। লেখার পরে আবার একটা কমা দিব, কমা দেওয়ার পরে এইবার স্ট্রাকচারের বাকি যে অ্যাজ ইউজুয়াল আছে সেগুলো আমি বসাই দিব। সেটা কি, প্রথমে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে ভার্ব, তারপরে O1 O2, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। এখন তুমি বলতে পারো স্যার এই জায়গায়ও লিখছেন দিক, কিভাবে, কার সাথে, এই জায়গায়ও লিখলেন দিক, কিভাবে, কার সাথে, কেন? আরে তুমি খেয়াল করছো কিনা, এখানে কিন্তু আমি অথবা দিয়েছি। অথবা মানে কি, 6টার যে কোনো একটা ইউজ করবা, আর বাকিটা যেটা ইউজ করবা না যদি থাকে সেগুলা কি করবা, পরে স্ট্রাকচার অনুযায়ী বসাই দিবা। তাহলে আমি এটা কিন্তু খুবই স্মার্ট একটা অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে তোমার লেখার মানটা অনেক উপরে চলে যাবে। কিভাবে করবা, তুমি প্রথমে একটা সাবজেক্ট দিবা, সাবজেক্টের পরে কমা, কমার ব্যবহারের মাধ্যমেই তো স্যারকে ফিদা বানানো যায়। যে খাতাটা দেখবে, হ্যাঁ শোনো, প্রথমে তুমি সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখার পরে একটা কমা দিবা, কমা দেওয়ার পরে ওই যে আমার এক্সটেনশনের 6টা যে পার্ট, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, ওই 6টার যে কোনো একটা দিব। দেওয়ার পরে আবার একটা কমা দিব, দেওয়ার পরে বাকি পার্টটা লিখে দিব। তো দেখো আমি তোমাদেরকে একটা নমুনা দিয়েছি। নমুনাটা কি, এটা হলো আমার সেন্টেন্সের স্ট্রাকচার। ওই যে এই স্ট্রাকচার ফলো করে, এই স্ট্রাকচারটা ফলো করে আমি যেটা লিখেছিলাম সেটা কি, সবাই একটু দেখো। বাংলাদেশ, এটা আমার সাবজেক্ট ছিল। হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড, এটা আমার ভার্ব ছিল। ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপড ওয়ান, এটা আমার ডিরেকশন, দিক ছিল, দিক। এরপরে উইথ আ গ্রেট স্পিড, এটা কি ছিল আমার, এটা কিভাবে ছিল, কার সাথে, উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট। এরপরে প্লেস, এট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে টাইম, ওভার দ্য লাস্ট ডিকেড। আর রিজনটা কি, টু এনশিওর ইটস পজিশন। এইবার ভাই এই যে 6টার যে কোনো একটা আমি সাবজেক্টের পরে নিয়ে আসবো কমা দিয়ে, তাহলে কি হবে, আমার লেখার মানটা অনেক সুন্দর হয়ে যাবে। সেটাই আমি লিখেছি, সবাই একটু দেখো। বাংলাদেশ, এরপরে কিন্তু আমি একটা কমা দিয়েছি। আমি কোন জিনিসটাকে নিয়েছি, উইথ আ গ্রেট স্পিড, কিভাবে, এই অংশটুকু আমি সাবজেক্টের পরে নিয়ে আসবো। তাহলে প্রথমে সাবজেক্ট দিবে, এই শোনো, প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট কোনটা, বাংলাদেশ। এরপরে ওই 6টার যে কোনো একটা বসাবো। আচ্ছা, বাংলাদেশ কমা উইথ আ গ্রেট স্পিড, খুব দ্রুততার সাথে, হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং কান্ট্রি টু দ্য ডেভেলপ, বাকি অংশ সব বসে যাবে ওই অংশটুকু বাদে। এবার আসো না, যে কোনো কিছু, যেমন দেখো না, আমি যদি তোমাদেরকে বলি কি সুন্দর, আই হ্যাভ, যেটা আমরা আগে সেন্টেন্সে দিই, একই সেন্টেন্স বারবার বলি, আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন।
এখন এই স্ট্রাকচার যদি ফলো করতে চাই, কেউ একটু বলবা কি লিখতে পারি? আমি একটা সেন্টেন্স বললাম, আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট জব 8 টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। এই স্ট্রাকচার ফলো করলে কি হবে? দ্রুত বলতে হবে একজনকে। আর যারা ফেসবুকে আছো তারা লিখে দেখাও, তাড়াতাড়ি বলো না। ও মা, এটা বলতে পারবে না? আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। যে কোনো একজন আনমিউট করো। ও মা, নাম ধরতে হবে নাকি আমার? কি ব্যাপার, কথা বলো না কেন? আমার কথা শোনা যাচ্ছে না? এবার না বলবা তো, আমি কাকে ক্লাস নিচ্ছি? এই দেখো তো, এরা আনমিউট হচ্ছে না কেন? কমেন্টস করো তো আনমিউট না হইলে। এই আমার সাথে যে কথা বলো, যশোর, মনিরামপুর বাসা, মনে হয় সমস্যা হচ্ছে কেন? একটু লিখে দিলে ভালো হয়। সেইটা এত দেরি করো কেন? তোমরা কি পাগল নাকি? সময় নষ্ট করাও কেন? এই যে একটু লিখে দিলে ভালো হয়, এটা আমার 2 মিনিট পরে বলা লাগলো। এতটুকু যদি না হয় তাহলে কি করলা? আচ্ছা, সেটা তোমাদেরকে লিখে দিব। সো দেখো, আমি যদি ওকে ও বলতেছে, আমি একটু লিখে দিলাম, আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট job 8 to complete my bank job preparation. To complete my bank job preparation. Preparation. এটা কোন স্ট্রাকচারে হবে? এটা দেখে নাও, এই যে স্ট্রাকচার। রিস্ট্রাকচার কোনটা? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, ছয়টার যে কোনো একটা, তারপরে অ্যাডভার্ব, তারপরে বাকিটা বসে যাবে। এবার আসো, আগে তুমি নির্ণয় করো আইটা কি এখানে সাবজেক্ট। হ্যাঁ, আমি যদি একটু কালো কালিতে দেখি, আইটা হলো আমার সাবজেক্ট। হ্যাভ গট অ্যাডমিটেড, এটা আমার ভার্ব। আমি কোথায় আমি অ্যাডমিট হয়েছি? ইন টার্নিং পয়েন্ট জব 8। কোথায়? ইন টার্নিং পয়েন্ট জব 8। এটা আমার প্লেস। প্লেস কি করতে? টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। এটা কি আমার রিজন। এখন ওই যে স্ট্রাকচার, এই জায়গায় আমি স্ট্রাকচারটা কি পাইছি? প্রথমে সাবজেক্ট পাইছি, তারপরে ভার্ব পাইছি। এখন আমার এই পুরা স্ট্রাকচার তো সব জায়গায় থাকবে না, আমার স্ট্রাকচারটা তো আমার অ্যাব্রিভিয়েটেড হবে। সো আমি প্রথমে সাবজেক্ট পাইলাম, তারপরে ভার্ব পাইলাম, এবার কি হবে? তারপরে প্লেস পাইছি, তারপরে কি পাইছি? রিজন। এখানে আমি মাত্র 4টা জিনিস পাইছি, তাই না? এইবার তুমি এবার বলো কি লিখবো? সাবজেক্ট আই কমা, ভেরি গুড। আয়ের পরে কমা হবে। এই প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কমা, কমার পরে কি? এই 6টার যে কোনো একটা, তারপরে কমা, এরপরে বাকিটা বসে যাবে। আই কমা, এরপরে কোনটা দিবা? যে কোনো একটা দাও। আই, এবার রিজন দাও। আয়ের পরে কমা দাও, কমার পরে রিজন দাও। আই কমা, এরপরে কি হবে ভাই? টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। আই কমা, এরপরে কি লিখবো? টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। এরপর আবার কমা, দেখো না, আই কমা টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন। এবার বাকিটা বসে যাবে। কি হবে বাকিটা? বলো না, বাকিটা কি? হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট। ভাই, এই সেন্টেন্স থেকে সেন্টেন্স একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? লুকটা একটু ডিফারেন্ট না? একটু ডিফারেন্ট ফ্লেভার। প্রতিদিন তো মাংস খাইতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে অন্য ফ্লেভার তো ভালো লাগে। প্রতিদিন কাচ্চি ভালো লাগবে না, প্রতিদিন মোরগ পোলাও ভালো লাগবে না, আবার প্রতিদিন শাক খাইতেও ভালো লাগবে না। তো সবগুলো একটা কম্বিনেশন নিয়ে আসলে আমাদের যেমন খাওয়ার রুচি বাড়ে, ঠিক তেমনি আমাদের সাধ্যেরও না তোমার খাতাটা পড়ার রুচি বাড়বে, মার্ক দেওয়ার রুচিটা তাদের বেড়ে যাবে। তো দেখো না, এই বাক্যটা আমরা সবসময় এটা লিখি, হ্যাঁ এটা লেখো, আমি অ্যাপ্রিসিয়েট করি, তবে এটা 4টা বাক্য এভাবে লিখলে একটা বাক্য অ্যাটলিস্ট এভাবে লেখো, যাতে স্যারের একটু মাথাটা ঘুরে যায়। দেখো না, আই কমা টু কমপ্লিট মাই ব্যাংক জব প্রিপারেশন কমা, কি হবে এরপরে? হ্যাভ গট অ্যাডমিটেড ইন টার্নিং পয়েন্ট জব 8। আমি বুঝাইতে পারছি কি পারি নাই? কথা বলে না? একটু ভিন্ন। হ্যাঁ ভাই, বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে। সো আসো তাইলে, এই ছিল আমাদের সেকেন্ড যে প্যাটার্নটা। আচ্ছা, সেকেন্ড প্যাটার্নটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা? তাহলে আমি পরের প্যাটার্নে যাব না, প্লিজ একটু কথা বলো তোমরা যে কোনো। হ্যাঁ, কারণ থার্ড প্যাটার্নটা, আচ্ছা আমি যদি একটু বলি, রিস্ট্রাকচারিং 1 এবং রিস্ট্রাকচারিং 2 এটা লেখা তোমাদের জন্য বাধ্যতামূলক। অবশ্যই তোমরা এটা লিখবা। হ্যাঁ, কারণ রিস্ট্রাকচারিং 1 এবং রিস্ট্রাকচারিং 2 এটা দিয়ে তুমি অবশ্যই 2-3টা বাক্য লিখবা, যাতে স্যার বুঝতে পারে না এই মেয়েটা বা এই ছেলেটা কি লেখার মধ্যে একটু ভিন্নতা নিয়ে এসেছে। আহামরি তো কঠিন না, আহামরি জাস্ট। আচ্ছা, এটা যদি স্ট্রাকচার 1 দিয়ে লিখতাম, এই বাক্যটা যদি স্ট্রাকচার 1 দিয়ে লিখতাম, তাহলে কি লিখতাম বলো?
এই বাক্যটা আমি রিস্ট্রাকচারিং 1 দিয়ে লিখবো, স্ট্রাকচার 1। তাহলে কি হবে বলো? To complete my bands of preparation, I have got admitted in turning point. ব্যাস এই স্ট্রাকচার 1 কি ছিল? যে ওই রিজন, টাইম, প্লেস, ওই যে 6টা আছে, দিক, কিভাবে, কার সাথে, ওই 6টার যে কোনো একটা আমি সেন্টেন্সের শুরুতে লিখবো, লেখার পর একটা কমা দিব, কমা দিয়ে বাকিটা বসাই দিব। এটা ছিল স্ট্রাকচার 1, রিস্ট্রাকচার 1। আর রিস্ট্রাকচার 2 কি ছিল? আমি প্রথমে সাবজেক্ট লিখবো, ওই 6টার যে কোনো একটা বসাবো, সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে কমা দিব, কমা দেওয়ার পরে ওই 6টার যে কোনো একটা বসাবো, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে আমি কি করব? আমি বাকিটা বসাই দিব। এটা ছিল রিস্ট্রাকচার 2। এইবার ভাই রিস্ট্রাকচার 3, এটা আমি জোরাজুরি করব না, আপনি বাক্যে লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন, তবে আমি একটা লেখার চেষ্টা করি। আমি আমার যখন জবের পরীক্ষা দিয়েছিলাম, আমি এই প্যাটার্নে একটা সেন্টেন্স লিখলেও লিখেছি। কারণ কি? যাতে স্যার একটু বোঝেন না মোটামুটি ছেলেটার সেন্টেন্সের মানে ব্রেকডাউন করার ক্ষমতা আছে। আচ্ছা, সো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যারা নিতে চাও নিতে পারো, না নিতে এটা অপশনাল। হ্যাঁ, নিলেও নিতে পারো, না নিলেও না নিতে পারো, তবে লিখো। হ্যাঁ, জাস্ট তোমার লেখার মানে অন্য স্যার যাতে তোমার সম্পর্কে একটা ভালো ধারণা রাখে, একটু ডিফারেন্ট ধারণা পোষণ করে। সো আসো আবার আসি, আমার স্ট্রাকচারের কাছে চলে আসবো। ভাই আমার জেনারেল স্ট্রাকচারটা কি ভালো করে বুঝবে? সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব O1 O2, দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন। এটা ছিল কি? এটা ছিল আমার কমন স্ট্রাকচার। এইবার আমি রিস্ট্রাকচার 1-এ শিখছি কি? আমি ওই যে 6টা দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, যে কোনো একটা শুরুতে নিয়ে আসবো, এরপরে কমা দিয়ে বাকি স্ট্রাকচার বসাবো, সাবজেক্ট, ভার্ব, বাকি যা আছে। 2 নাম্বার স্ট্রাকচার কি শিখলাম? প্রথমেই সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে একটা কমা দিব, কমা দেওয়ার পরে ওই 6টার যে কোনো একটা বসাবো, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে আমি বাকি যে স্ট্রাকচার, ভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, বাকিটা বসাই দিব। এইবার রিস্ট্রাকচারিং 3, ফাইনাল যে আমাদের রিস্ট্রাকচার বা সেন্টেন্স ব্রেকডাউনের যে ওয়েটা, সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। ভাই তুমি সেন্টেন্সের শুরুতেই কি করবা জানো? দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, এই 6টার যে কোনো একটা বসাইতে পারো। এরপরে আবার কমা দিবা, এরপরে একটা কমা দিবা, কমা দিয়ে এবার সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখার পরে আরেকটা কমা দিবা। ভাই একদম প্যারা নিও না, আমি বলি প্রথমে ওই যে 6টা দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন, এই 6টার যে কোনো একটা প্রথমে বসাবা। এরপরে কি করবা? কমা দিবা, কমা দেওয়ার পরে সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখার পরে আবার কমা দিবা, কমা দেওয়ার পরে দিক, কিভাবে, কার সাথে, প্লেস, টাইম, রিজন আবার লিখবা, লেখার পরে যে কোনো একটা লিখে কমা দিবা, কমা দেওয়ার পরে এইবার বাকি যেটা আছে অ্যাডভার্ব, ভার্ব, বাকি অংশ বসাই দিবা। তার মানে কি? রুল 1 আর রুল 2 একসাথে করেছি। এই রুল 1টা কি ছিল? এই 6টার যে কোনো একটা শুরুতে বসাবো, এরপরে কমা দিব, কমা দিয়ে সাবজেক্ট লিখে বাকিটা বসাবো। রুল 2 কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপরে কমা, তারপরে ওই 6টার যে কোনো একটা, তারপরে কমা, তারপরে বাকিটা বসাবো। আর রুল 3টা কি? এই ভালো করে, প্রথমে 6টার যে কোনো একটা, তারপরে সাবজেক্ট, প্রথমে 6টার যে কোনো একটা, তারপরে কমা, তারপরে সাবজেক্ট, তারপরে আবার কমা, এরপরে বাকি 6টার যে কোনো একটা, এরপরে কমা দিয়ে বাকি অংশ আমি অ্যাজ ইউজুয়াল বসাই দিব। সেটা একটু তোমাদেরকে দেখাই, প্লিজ ভালো করে বুঝবে। আর একটু কথা বলি, এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, যারা ফেসবুক লাইভে দেখতেছো তোমাদের অনেকের কাছে কঠিন বা মিস্টেরিয়াস মনে হইতে পারে, কিন্তু তুমি যদি ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো করো, আমাদের যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা আছে, ভাই এই জিনিস কোথাও পাবে না, এটা আসলেই মধু, পুরো মাখন। হ্যাঁ, ওকে, আসো তাইলে কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সবাই সেন্টেন্স কি বলতেছে ভালো করে শোনো। আমার প্রথম যে স্ট্রাকচার, এই যে কারেক্ট আমার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমার যে সেন্টেন্সটা ছিল, সেই সেন্টেন্সটা কি একটু যদি বলি, বাংলাদেশ এটা আমার সাবজেক্ট ছিল, হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড এটা আমার ভার্ব ছিল, এরপরে ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান এটা আমার কি ছিল? ডিরেকশন ছিল, দিক। এরপরে ওয়ান, আচ্ছা, এট আ গ্রেট স্পিড এটা কি ছিল? কিভাবে। এরপরে উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট কার সাথে, এট দ্য ডোর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড কোথায়, প্লেস, ওভার দ্য লাস্ট ডিকেড টাইম টু এনশিওর ইটস পজিশন এটা ছিল রিজন। আমি যদি তোমাদেরকে একটু লিখে দেখাই, এটা প্লেস, এটা ছিল রিজন, আর ওভার দ্য লাস্ট ডিকেড, সরি এটা টাইম, আর প্লেস কোনটা? এটা হলো প্লেস, আর এটা কি? কার সাথে, না এটা হলো কার সাথে। এরপরে কি আছে? এটা গ্রেট স্পিড এটা কি? কিভাবে, আর দিকটা কি? এটা হলো আমার দিক। এই তো এখন আমি আমার রিস্ট্রাকচারিং 3টা ব্যবহার করব। এই রিস্ট্রাকচারিং 3 কি? ওই 6টার যে কোনো একটা শুরুতে বসাবো। আমি তোমাদের বোঝানোর জন্য, আমি দেখো ওভার দ্য লাস্ট ডিকেড, আমি টাইমটাকে শুরুতে নিয়ে এসেছি। টাইম, আমি স্ট্রাকচারটা কি করেছি সবাই একটু দেখো। আমি প্রথমে টাইম লিখলাম, টাইম,
ওভার দ্য লাস্ট ডিকেইড, লাস্ট ডিকেইডের শুরুতে আমি টাইমটা লিখলাম। ওকে, টাইমের পরে বাংলাদেশ, এই বাংলাদেশ কি ছিল? সাবজেক্ট। আমি টাইম লিখলাম, টাইমের পরে কমা। আমি আর একটু সরাই লিখি কারণ তোমাদের দেখতে মনে সমস্যা হচ্ছে। এই যে দেখো, আমি প্রথমে টাইম লিখলাম, হ্যাঁ, টাইমের পরে কমা দিলাম। ওভার দ্য লাস্ট ডিকেইড, আমি দিক কিভাবে, কার সাথে, প্লেস টাইম রিজন, এর মধ্যে আমি টাইম নিয়েছি, কমা দিলাম। এরপরে কি হবে? এরপরে সাবজেক্ট। এই সাবজেক্ট কোনটা? বাংলাদেশ। খেয়াল করেছো কিনা? এরপরে আমি কি লিখলাম? সাবজেক্ট লিখলাম। এরপরে দেখো আবার একটা কমা। তো টাইম লিখবো, টাইমের পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে আরেকটা কমা দিয়ে ওই ছয়টার যে কোনো একটা, সেটা কি লিখেছি? উইথ দ্য হেল্প অফ কারেন্ট জেনারেশন অ্যান্ড গভর্নমেন্ট। তার মানে কি ভাই? কার সাথে? টাইম, টাইমের পরে কমা, কমার পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কমা, কমার পরে কি ভাই? কার সাথে, কার সাথে। এরপরে কি দিয়েছি? আবার একটা কমা দিয়েছি। দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি ভার্ব লেখা শুরু করব। ভার্ব কোনটা? হ্যাজ বিন মার্চিং ফরওয়ার্ড ফ্রম আ ডেভেলপিং টু দ্য ডেভেলপড ওয়ান। এই আর কিচ্ছু না। তাহলে প্রথমে আমার ছয়টার যে কোনো একটা, তারপরে কমা, তারপরে সাবজেক্ট, তারপরে কমা, তারপরে ছয়টার যে কোনো একটা, তারপরে অ্যাজ ইউজুয়াল আমি ভার্ব, এরপরে বাকি যা আছে বসাই দিব। এই ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো। ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো। আচ্ছা, এটা কিন্তু বেশ টাফ একটা জিনিস, এটা সবাইকে ইউজ করতে হবে তা না, কিন্তু যদি ইউজ করতে পারো ইট উইল বি মানে বেটার ফর, মানে বেটার রাইটিং হবে। হ্যাঁ, আর 1 আর 2 বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। 3 নাম্বারটা করলেও করতে পারো, না করলেও না করতে পারো, তবে একটা ইউজ করার চেষ্টা করো, করলে কিন্তু সারফিদা হয়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, আচ্ছা, টু কমপ্লিট মাই বেঞ্চ অফ প্রিপারেশন। ওকে, আই টু কমপ্লিট, আচ্ছা আগেরটা লিখেছো তুমি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইভাবে আমরা একটু লেখার চেষ্টা করব। ওকে, সো আসো তাইলে আমাদের এই ছিল রিস্ট্রাকচারিং। এখন আমরা যে পার্টে চলে যাব সেটা হলো সেন্টেন্স এক্সটেনশন। আমরা সেন্টেন্সটাকে কিভাবে এক্সটেন্ড করতে পারি, একটা সেন্টেন্স আমরা কিভাবে আরো বেশি এনলার্জ করব, এটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা একটু যদি তোমাদেরকে বলি, দেখো যারা ফেসবুকে আমার সাথে ছিল প্রায় 1.5 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো একটু বসো, আমি ফেসবুক ক্লোজ করব। আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচটা এটা, ও আচ্ছা একটু বলি, সেন্টেন্স এক্সটেনশন মানে এই যে উই লিভ ইন ঢাকা, এটা খুবই ছোট একটা সেন্টেন্স, বাচ্চা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি তোমরা লেখো জীবনেও মার্ক দেওয়া উচিত না। আমি যদি অ্যাটলিস্ট খাতা কাটতাম এই টাইপের ছোট ছোট সেন্টেন্সে, যদি জীবনেও আমি 20-এর মধ্যে 5-এর বেশি দিতাম না। আচ্ছা, স্যাররাও তাই করে, ছোট ছোট সেন্টেন্সটা তারা প্রিফার করে না, একটু সেন্টেন্সটাকে বড় প্রেফার করে। সো এই ছোট সেন্টেন্সটাকে দেখো আমি কিভাবে 2 লাইন আমি বা 3 লাইনে নিয়ে যাব, সেটা একটু তোমাদেরকে এই অ্যাপ্রোচটা এখন দেখাবো সেন্টেন্স এক্সটেনশন পার্টে। আর এটাই আমাদের আজকে লাস্ট টপিক। সো আমি তোমাদের বললাম আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা কিন্তু 6টা টপিক শিখেছি, যে 6টা টপিক সাধারণত বাজারের বইগুলোতে নাই বললেই চলে, যদিও থাকে সেগুলো মানে এক জায়গায় ডেকোরেটেড ওয়েতে নেই, হয়তো বিশৃঙ্খল ওয়েতে আছে। হ্যাঁ, সো এই জন্য তোমাদেরকে বলবো ভাই, এই যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে 6টা জিনিস শিখলাম, এর প্রথম কাজ কি জানো? আমার প্রথম কাজটা হলো তোমার সেন্টেন্সের মধ্যে ভিন্নতা নিয়ে আসা, তোমার সেন্টেন্সের মানটা আরও ডেভেলপ করা, এবং সেই সাথে তোমার যাতে রিটেনের যে মার্কটা আসে 10-12 মার্ক কিন্তু তোমার বেশি পাবা তুমি যে সেন্টেন্সের এই ভিন্নতা। এবং এটা কিন্তু শুধুমাত্র যে ফোকাস রাইটিংয়ের জন্য, শুধু কম্প্রিহেনশন ইন্ডিভিজুয়াল কিছু না, তোমার পুরা খাতায় তুমি যে 140 বা 160 যে ইংলিশে লেখো বা 120, এই 120 মার্কেই কিন্তু প্রভাবিত করবে আমাদের এই 2টা ক্লাস। সো এই 2টা ক্লাস একটু গুরুত্বের সাথে করবে, এবং যে শিটটা প্রোভাইড করেছি শিটটা অবশ্যই তোমরা কিন্তু শেষ করবে। ওকে, কারণ এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অংশ। ওকে, সো যেটা বলতেছিলাম, আমি ফেসবুক থেকে আমি কুইট করতেছি, যারা আমার সাথে ছিল অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো, আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচটা এটা আসলেই খুব ভালো একটা ব্যাচ। তোমার যদি মনে হয় যে তুমি লিখিত পরীক্ষায় ভালো করতে চাচ্ছ, আসলেই তোমার লিখিত পরীক্ষায় 10 থেকে 15 মার্ক বাড়ানো সম্ভব এই রিটেন কোর্সের মাধ্যমে। তোমরা যুক্ত হইতে পারো আমাদের এই কোর্সটাতে। এই ব্যাচে মনে হয় ভর্তি বন্ধ হয়ে গেছে, পরবর্তী ব্যাচে আমাদের ভর্তি শুরু হবে। সো ফেসবুকে যারা ছিল অসংখ্য ধন্যবাদ। আর একটু স্যার প্লিজ ইউজ করা যাবে, কি বললো স্যার, ফার্স্ট প্লেস ইউজ করা যাবে? ফার্স্ট প্লেস বলতে আমি বুঝি নাই। আচ্ছা ওকে, সো ভালো থেকো তোমরা সবাই, অ্যাডমিট হবো। হ্যাঁ, ওকে নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা একটু যাও, আমি কুইট করো। হ্যাঁ, আমি পরের অংশে যাবো আমার স্টুডেন্টদের। হ্যাঁ, আচ্ছা, সো আমি যেটাতে ছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমরা পরের পার্টটাতে চলে আসি। পরের পার্টটা কি আছে? সেন্টেন্স এক্সটেনশন। আচ্ছা, আমি যদি বলি সেন্টেন্সটাকে তোমরা যদি বড় করতে চাও, তোমার প্রথম কাজ হবে নাউনটা কোন জায়গায় আছে। কারণ তুমি যদি কোনো একটা বাক্যে একটা নাউন পাও, নাউন তাহলে বা প্রোনাউন, নাউনটাই মূলত বেশি, তুমি যদি বাক্যের কোনো জায়গায় নাউন পাও তাহলে তুমি মনে করবা যে অবশ্যই তোমার একটা সুযোগ তৈরি হয়েছে সেন্টেন্সটাকে এনলার্জ করার।
ইফ ইউ গেট আ নাউন, তোমাকে ফিল করা উচিত আই হ্যাভ গেট আ অপরচুনিটি, আই হ্যাভ গট আ অপরচুনিটি টু এনলার্জ দ্য সেন্টেন্স। সেন্টেন্স এনলার্জ করার একটা সুযোগ তুমি পেয়ে যাবা। সেই জন্য তুমি যখন কোনো ছোট সেন্টেন্স পাবা, তোমার মাথায় টার্গেট থাকবে এই ছোট সেন্টেন্সের মধ্যে কোনো নাউন আছে কিনা। যদি নাউন পাও, তুমি কি করবা জানো? একদম প্রথমেই তোমাদের শিখাইছি আজকের ক্লাসের, ওই যে কমা দিয়ে ওই নাউন সম্পর্কে কি করবা, একটা এক্সট্রা তথ্য দিয়ে দিবার, কিচ্ছু না। যখনই কোনো জায়গায় কোনো নাউন পাবা, ওই নাউন, ওই সেন্টেন্সটাকে আরেকটু বড় করার জন্য নাউনের পরে একটা কমা দিয়ে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য আমরা প্রোভাইড করব। কেমন দেখো, এই জায়গায় দেখো, উই লিভ ইন ঢাকা, এই বাক্যে নাউনটা কোন জায়গায়, কথা বলো, এই বাক্যে নাউনটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ বলো বোন। ঢাকা। আচ্ছা ইয়েস, ঢাকাটা হলো নাউন আর উইটা হলো প্রোনাউন। উইটা হলো প্রোনাউন। সাধারণত আমরা নাউনকে বড় করতে পারি, প্রোনাউনটাকেও কিন্তু আমরা বড় করতে পারি। হ্যাঁ, এখন আসো এই বাক্যটাকে কিভাবে লেখা যায়। যদি আমি এই বাক্যটাকে লিখি ঢাকা, এই ঢাকা কি, এই ঢাকাটা কি বাংলাদেশের কি বলো না, বাংলাদেশের রাজধানী, আচ্ছা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এই তো আমি পেয়ে গিয়েছি। তাহলে আসো, উই লিভ ইন ঢাকা, এই ঢাকাটা কি, ঢাকাটা হলো ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তো দেখো না, এই বাক্যটাকে আমি এইভাবে লিখতে পারি না, উই লিভ ইন ঢাকা, কমা দিয়ে এই ঢাকাটা কি বললা, দা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ভাই এটার থেকে তো একটু বড় হয়েছে, কথা বলো না কেন? সো এই উই লিভ ইন ঢাকা এই জাতীয় না লিখে জাস্ট ওই ঢাকার পরে একটা এক্সট্রা তথ্য দাও, উই লিভ ইন ঢাকা, কমা দিয়ে দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। হয়ে গেল আমার একটু এক্সট্রা অংশ। এইবার আসো, আচ্ছা এই বাক্যটাকে যদি আর একটু বড় করতে চাই, কেন বড় করতে পারবো? কারণ সুযোগ হয়েছে, ওই যে প্রোনাউন আসছে, প্রোনাউনটাকে আমরা লিখতে পারি। এই উই মানে আমরা, আমরা কারা, আমরা কারা, আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আমরা টার্নিং পয়েন্টের স্টুডেন্ট। আমরা আগে বাক্যটা কি ছিল, উই লিভ ইন ঢাকা, আমরা কি ঢাকাতে বাস করি। এবার এই বাক্যটাকে কি লিখেছি, উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকাতে বাস করি, ওই ঢাকা কি, কমা দিয়ে লিখে দিব দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এবার এই উই যে আমরা কারা, আমরা টার্নিং পয়েন্টের গর্বিত স্টুডেন্ট। তাহলে এখানে কি লিখতে পারি, উই, এই তাহলে কি আমরা টার্নিং পয়েন্টের স্টুডেন্ট, এটা কি আমরা সম্পর্কে বর্ণনা না, যার সম্পর্কে বর্ণনা, কমা দেবো তারপর পরই। তাহলে এই যে উই এর পরে একটা কমা দিব, উই এর পরে না একটা কমা দিব, কমা দিয়ে কি আমরা কি টার্নিং পয়েন্টের স্টুডেন্টস। ভেরি গুড, দা স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট। এই অতিরিক্ত তথ্যগুলো কিসের মধ্যে আটকাইতে হয়? যদি বাক্যের শেষে বসাই তাহলে একটা কমা, আর অন্য যে কোনো জায়গায় বসাইলে কয়টা কমার মধ্যে আটকাবো? দুইটা কমার মধ্যে। তাহলে উই কমা দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, এরপরে ভাই আবার কমা দিব, দিয়ে এবার বাকিটা বসাই দিব কি ভাই, লিভ ইন ঢাকা, লিভ ইন ঢাকা, এরপর আবার একটু কমা দিয়ে কি লিখবো, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ভাই এই যে বাক্য উই লিভ ইন ঢাকা, এটাকে আমি এক লাইন ফুল করছিলাম, এখন কি দুই লাইন হয়ে গেছে না? উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ভাই এই বাক্যটাকেও তো আমরা বড় করতে পারবো। কেন বড় করতে পারবো? আমি একটা নাউনের গন্ধ পাইছি। কোন জায়গায় নাউনের গন্ধ আছে বলো, কোন জায়গায় নাউনের গন্ধ আছে? কথা বলে না কেন? এই যে লাস্ট লাইনটা লিখলাম, উই, ইয়েস, টার্নিং পয়েন্ট সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারি। আবার বাংলাদেশ সম্পর্কে কি বর্ণনা দিতে পারি না? সো আমরা এই বাক্যটাকে আরো বড় করতে পারি, উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, কমা দ্য ট্রাস্টেড অর্গানাইজেশন অফ দ্য জব সিকার্স, কমা লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আরো বড় করতে পারি। সো ধরো টার্নিং পয়েন্ট, আমি বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। তাহলে আসো আমরা এই বাক্যটাকে লিখবো, উই দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এইবার আমি না বাংলাদেশ সম্পর্কে আরো একটু তথ্য লিখি। সো লাস্ট লাইনটা যদি এভাবে লিখি, উই এর পরে কমা, কমার ক্ষেত্রে কমা যত ইউজ, মানে এইভাবে বাক্যের মধ্যে ভিন্নতা নিয়ে আসতে হবে। ভাই তোমার জব পাওয়ানোটা আমার জন্য খুবই দরকার, কারণ তুমি জব পাইলে আমার আয় বাড়বে, তুমি জব পাইলে আমার স্টুডেন্ট ভর্তি বাড়বে। সো তোমার জব পাওয়ানোর জন্য বিশ্বাস করো, আমি যেমন একটা কথা বলছিলাম একটা স্টুডেন্টকে, ভাই তোমার মা তোমার জব পাওয়ার জন্য আল্লাহর কাছে যে পরিমাণ কান্নাকাটি করে, আমি ঠিক সেই পরিমাণ কান্নাকাটি করে। বলে স্যার মার একটু বেশি হয়ে গেল না, আপনি আমার মার মতো দোয়া করেন। আমি বললাম না রে ভাই, তোমার মার থেকে 1 ইঞ্চি বেশি না হোক, 1 ইঞ্চিও কম দোয়া করি না।
কিন্তু উদ্দেশ্য আলাদা। তোমার মার উদ্দেশ্য তুমি জব পেয়ে আমার সন্তানটা যাতে ভালো থাকে, আর আমার উদ্দেশ্য হইলো তুমি জব পাইলে আমার আয়টা যাতে বাড়ে। ভাই উদ্দেশ্য ভিন্ন কিন্তু চাওয়া কিন্তু এক, চাওয়াটা কিন্তু এক। তোমার মাও চাই জব পাওয়ানো তোমার, আমিও চাই তোমাকে জব পাওয়াইতে। তোমার বাবা মা যেমন, আমিও তেমন চাই। কারণ কি? কারণ তোমার জবের উপরেই আমার সফলতা, আমার ইনকাম, আমার রিটার্ন ডিপেন্ড করতেছে। এই জন্য এইগুলো তোমরা শিখতে পারলে বিশ্বাস করো ভাই, এগুলো কোনো বইয়ে নেই। তোমরা যে এত বই পড়লা এইভাবে কমা দিয়ে দিয়ে, এত ফ্রি হ্যান্ড রাইটিং মানেই লোক মনে করে নাউন প্রোনাউন, আই গো হি গোস। আমি তো দেখি বাজারে 500 টাকা 300 টাকা 400 টাকায় কোর্স। আমরা তো যেহেতু আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি। দেখো আমি কিন্তু কোনো ক্লাসই নিচ্ছি না, তোমার একটা পাগল, তোমাদের সাথে কথা বলতে গেলেও মাথার আমার তার কেটে যায়। এই আমি গত 2 সপ্তাহে আমি মাত্র 2টা ক্লাস নিয়েছি। তোমাদের গত শনিবার ক্লাস বন্ধ করছি, কোনো রেগুলার বেসে ক্লাস নিই না, মাস্টার বেসে ক্লাস নিচ্ছি না। তোমরা কি খেয়াল করেছো? কেন নিই না জানো? কেন আমার একটা পরীক্ষা চলতেছে, আগে তো নিজেকে ভালোবাসতে হবে, তা নাহলে তুমি কেমনে অন্যকে ভালোবাসবে? আমি আমার ক্যারিয়ার সবার আগে। আমার যখন পরীক্ষা চলে, আমার যখন কোনো কোর্স আমি চালাই, আমার সব সময় আমি পড়াশোনার মধ্যে থাকি। আমি সব সময় কোনো না কোনো ডিগ্রি আমি সাথে জড়িত থাকি আমার, কারণ সেলফ ডেভেলপমেন্ট বড় একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমি যখনই আমার কোনো পরীক্ষা, আমি কিন্তু কোনো ক্লাস নিই না। লাস্ট ঈদের পর থেকে দেখো আমি কোনো মাস্টার বেসের ক্লাস নেইনি। এই 2 সপ্তাহ মাস্টার বেস, আগামী সপ্তাহেও নিব না। এরপর থেকে আবার আমার ফ্রি, কারণ আমার এক্সাম শেষ। সেই জন্য তোমাকে তোমার বিষয়টা আগে চিন্তা করতে হবে। যে মানুষ নিজেকে সাজাইতে পারে না, যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে মানুষ কোনোদিন অন্যকে ভালোবাসতে পারে না। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন, দ্যাটস ওয়াই আমি তোমার ক্যারিয়ার সম্পর্কে টু মাচ কেয়ারফুল। সেই জন্য নিজে আগে সব কিছু ছেড়ে দাও। আমি তোমাকে একটা গল্প বলি। আমি 2017 সালের কথা, আমি তখন সাইফুরসে ক্লাস নিতাম। এখন আমার সাথে একটা এগ্রিমেন্ট করলে একজন অনেক টাকা দিল, আর একটা নতুন কোচিং তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন সেই কোচিং সেন্টারের মালিক 3 কোটি টাকা ইনভেস্ট করছে, জাস্ট 4-5 জনের কথা চিন্তা করে, তার মধ্যে আমি একজন। মিনিমাম আমার উপরে 50 লাখ টাকা সে লগ্নি করছে। আমার তখন চাকরি নাই, আমি চাকরি, যেহেতু আমার অনেক টাকা আয়, তো আমি চাকরির প্রতি কেয়ারফুল ছিলাম না প্রথমে। আমার একটা মানুষের কি লাগে, আমি সেই 2012 সাল থেকে একটা মানুষের লাগে হলো সম্মান। আমি প্রতিদিন মিনিমাম 50টা-60টা সালাম পাইতাম। একটা মানুষের লাগে টাকা, আমার প্রতি মাসে মিনিমাম ওই সময় 70-80 হাজার টাকা আয় হতো। আর একটা কি লাগে, একটু মাঝে মাঝে মেয়েরা বলবে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দরকার। সো প্রতিদিন 10-12 জন মোবাইল নাম্বার চাইতো। তখন তো আরও বেশি ইয়াং ছিলাম, সুন্দর ছিলাম। সো যাই হোক, সো একটা মানুষের আর কোনো কিছুর অপূর্ণতা ছিল না। তাই এই জন্য কি আমার কিন্তু জবের প্রতি অতটা কেয়ারফুল ছিলাম না। কিন্তু আমি করলাম কি, সাইফুরসের শেষের দিকে সাইফুর স্যার যখন 4 নাম্বার বিয়েটা করলো, চতুর্থ মানে তার ওয়াইফ যখন 4 নাম্বার ওয়াইফ যখন আর কি প্রতিষ্ঠানের দায়িত্ব নিল, তখন আমাদের বেতন দেওয়া বন্ধ করে দিল। আমি চিন্তা করলাম এক মহিলার জন্য আমার পুরো বেতন বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। আমি তখন চিন্তা করলাম না, এমন জব নিতে হবে যাতে এক মহিলার জন্য কোনো কিছু বন্ধ না হয়। তখন চিন্তা করলাম গভর্নমেন্ট জবের কোনো বিকল্প নেই, কারণ গভর্নমেন্ট জবে আকাম কুকাম করলেও চাকরি যাবে না, আপনার ওএসডি করে রাখবে। তো ওএসডি করলে তো আরও ভালো, ধুমায় ক্লাস নিব, এখানে তো টাকা 10 গুণ। যাই হোক, সো এই জন্য ক্যারিয়ারে আপনাকে নিশ্চয়তাটা আগে বুঝতে হয়, নিশ্চয়তা আগে। এমন কিছু করা যাবে না যাতে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সবচাইতে বড় সিকিউরিটি। এই সামাজিক দায়িত্ব ফাইত্যগুলো ভোগাস, টাকা না থাকলে আমি কি অফিসে যাবো নাকি টাকা বেতন কুড়ি না দিলে? সেই জন্য আমাকে বুঝতে হবে তোমার ফাইন্যান্সিয়াল সলভেন্সি বলো, সোশ্যাল ডিগনিটি বলো, তোমার লাইফের একটা সেটেলমেন্ট বলো। একটা গভর্নমেন্ট চাকরি অনেক উপকার। হ্যাঁ, বেসরকারি চাকরিও করতে পারো, কারণ বেসরকারি ব্যাংকে যারা চাকরি করতেছে বর্তমানে খুব তারা হাই স্যালারি পাচ্ছে, খারাপ না, কিন্তু একটা চাকরিটা আগে এনশিওর করো। সেই জন্য তোমাদেরকে বলি ভাই, আগে নিজের ক্যারিয়ার। তোমরা অনেকে বিভিন্ন ছেড়ে দাও, সব কিছু দিয়ে পড়াশোনার জন্য 6 মাস টিকে মানে পড়ে থাকো। যা দিচ্ছি আমরা, বিশ্বাস করো ভাই, আমাদের যদি কোনো স্টুডেন্ট রেগুলার কোর্স করে আর আমাদের এই প্রিমিয়াম ব্যাংক জব কোর্স করে, তার চাকরি না হওয়ার কিছু নেই। আর যদি সে একটা টেস্ট পেপার শেষ করে, কোনোভাবেই সে চাকরি পায়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, যেটা আমি বলতে গিয়েছিলাম, আমাদের যে সেন্টেন্সটা ছিল, আমরা সেন্টেন্স এক্সটেনশনের মধ্যে আসি। কোন জায়গায় এক্সটেন্ড করব? নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন। নাউন পাইলেই নাউনের পরে কমা দিয়ে এক্সট্রা তথ্য। উই কারা? দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট, কমা। এরপরে কি ভাই? ওই যে ছিল লিভ ইন ঢাকা। ঢাকাটা কি? দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এইবার আমি বলেছিলাম যদি কোনো জায়গায় নাউনের গন্ধ পাও, আমাদের আর বড় করার দরকার নেই, এটাই তো স্ট্যান্ডার্ড সেন্টেন্স। কারণ বেশি রাঙাইতে গেলে তো জিনিসটা মানে বেড অফ হয়ে যাবে, তাই না? একেবারে সুন্দর তোমাকে ডিফারেন্ট আমি সাজতে বলেছি, তার মানে কি লাল প্যান্ট, লাল শার্ট, লাল টুপি, লাল মোজা, লাল জুতো পরে আসবা, এটা তো সুন্দর না, তখন তো জুকার হয়ে যাব। কিন্তু তোমাদের বোঝানোর জন্য যে এই বাক্যটা, আমি এখানে একটা বাক্য ছিল, ছোট একটা বাক্য, কর্নারে পড়েছিল উই লিভ ইন ঢাকা, ওখান থেকে কি লিখলাম? উই লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ওখান থেকে কি লিখলাম? উই কি স্ট্যান্ডার্ড, দ্য স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এটা বেস্ট। এইবার বোঝানোর জন্য এই বাক্যটাকেও যদি বড় করতে চাও,
দেখবা নাউন কোথায় আছে, এখানে নাউন আছে দুইটা, একটা টার্নিং পয়েন্ট, একটা বাংলাদেশ। তার মানে কি আরো বড় করতে পারবো ওর পর এক্সট্রা তথ্য দিয়ে। সো দেখো যে বাক্যটি এভাবে লিখতাম, উই, এরপর আমি কমা দিব, উই কমা দা স্টুডেন্টস অফ টার্নিং পয়েন্ট কমা লিভ ইন ঢাকা, লিভ ইন ঢাকা কমা, ঢাকা সম্পর্কে এক্সট্রা বর্ণনা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এই বাংলাদেশটা কি? বাংলাদেশ কি এই দক্ষিণ এশিয়ার দেশ না একটা? বাংলাদেশ কি? বা ডেভেলপিং কান্ট্রি, কি বলতে পারি, পভার্টি স্ট্রাইকেন কান্ট্রি, দারিদ্র্যপীড়িত দেশ, হ্যাঁ, আর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, ওকে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বা এশিয়ান কান্ট্রি, এশিয়ার একটা দেশ। জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে, এটা না লিখলে হয়, এটা আগেরটাই বেশি স্মার্ট। তো এইভাবে ভাই আমরা যে লিখি বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, দেখো না তোমরা কিভাবে লেখো, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। উন্নয়নশীল সম্পর্কে কিছু আসলেই 80% স্টুডেন্ট বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এই বাক্যটাকেই তো কত সুন্দরভাবে লেখা যায়, এই বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটাকে এইভাবে লেখা যায় না, বাংলাদেশ কমা, যেটাকে 1971 সালে হেনরি কিসেঞ্জার তলাবিহীন ঝুড়ি বলছিল, বাংলাদেশ কমা bottomless which was called a bottomless basket by Henry Kissinger কমা দিলেই তো হয়ে গেল। বাংলাদেশ কমা bottomless considered, সুন্দর করে বাংলাদেশ কমা considered as a bottomless basket in 19 after the independence of 1971, এরপরে কমা has is a developing country, is now a developing country। সো এটাকে এইভাবে লেখো। হ্যাঁ ভাই কি বলতে গিয়েছিল বলো, একটা কথা বলতে চেয়েছিল না কেউ একজন? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি আজকে যে তিনটা এবং গতদিন যে তিনটা জিনিস শেখানো হয়েছে, বিশ্বাস করো ভাই এই 6টা জিনিস মনে করতে পারো। এটা হলো অর্নামেন্টস, খুবই মানে এটা হলো খুবই দামি অর্নামেন্টস, তোমার নিজেকে সুসজ্জিত করার জন্য খুবই দামি কোহিনূর টাইপের অর্নামেন্টস। সেইগুলো অবশ্যই তোমার সেন্টেন্সে দিবে। আর একটা অনুরোধ থাকলো, তোমরা যখন কোনো পত্রিকা পড়বে, যেমন আজকে একটু দেখাইতে পারলে ভালো হতো, এখানে যদি ডেইলি স্টার একটা পত্রিকা দেখাইতে পারতাম, প্রত্যেকটা আর লেখাতে তুমি 20 লাইন পড়লেই দেখবা এর মধ্যে অবসম্ভাবীভাবে 2-3 জায়গায় আমি যে 6টা জিনিস দেখিয়েছি এই 6টা জিনিস তুমি পাবা। আমি মূলত পত্রিকার উপরে বেস করে এগুলো তৈরি করেছি, হ্যাঁ। সেই জন্য এই টার্মগুলা শুধু পড়লে হবে না, তোমাকে দেখতে হবে, আগে নিজে পড়তে হবে। মানে তুমি তো শীটটা শেষ করলা, এইবার তুমি যখন পত্রিকা পড়বা বারবার যখন তোমার চোখের মধ্যে থাকবে, ও এটা তো ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, ও এটা তো ডিরেক্ট ভার্ব আইএনজি, ও এখানে তো এক্সটেনশন করছে, ও এখানে তো অ্যাপোজিশন হয়েছে। সো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবা ওই জিনিসটাই তোমার লেখাতে আসবে, অন্যথায় কিন্তু আসবে না। সেই জন্য এখন থেকে তুমি যদি কোনো ইংলিশ পড়ো, পত্রিকা হোক বা আর্টিকেল হোক বা কোনো কিছু পড়ো, তুমি একটু খেয়াল করবে এই জায়গায় ডিরেক্ট পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে কিনা, এই জায়গায় ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে কিনা, এই জায়গায় এটা ব্যবহার হয়েছে কিনা, এটা একটু প্লিজ দেখবে। ওকে, সো কারো কোনো কথা আছে কিনা? এই শীটটা পাইনি, এই কে বলে এই শীটটা পাইনি? আবিদা সুলতানা, এই তোমরা এই শীটটা পাওনি? কথা বলে না। আমরা তো একসাথে দিয়েছি 1 আর 2, হ্যাঁ, এটা অবশ্যই একসাথে দেওয়া আছে, না হলে তোমরা দেখো যে যেখানে শীটের আপলোড করা হয় জায়গায় আছে এটা, হ্যাঁ। ফ্রি হ্যান্ড রাইটিং 1 and 2 একসাথে দেওয়া হয়, ফ্রি হ্যান্ড রাইটিং 1 and 2। সো এই হলো মূল বিষয়। আমি আবারও বলি, আগামী শনিবার কিন্তু ক্লাস হবে না, ক্লাসটা আমি আগামী সপ্তাহে নিব না, এরপরে টেনশন নেই, একটানা নিয়ে যাব। সো আগামী শনিবার এটা হলো ফোকাস রাইটিং এর ক্লাস হবে, কারণ ফোকাস রাইটিং এর ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে পড়বা। বিশ্বাস করো তাওহিদ স্যারের ফোকাস রাইটিং অগণিত স্টুডেন্ট চাকরি পাইছে। সো এই জন্য ওই ফোকাস রাইটিং স্যার যেভাবে শিখাই ওইভাবে তুমি নিবা। আমিও 2-3টা ক্লাস নিব শেষের দিকে, টেনশন অডিট হওয়ার কিছু নেই। ওকে, সো ভালো থেকো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা একটু আগে সিলেটা বলো, কি বলতে গিয়েছিলে সিলেটা বলো। 6টা থেকে শুরু হয়েছে, আমার তো তারিখ ক্লাস ছিল 8টা থেকে 10টা পর্যন্ত। ও ক্লাস শুরু হয়েছে 9টায় ভাইয়া, 9টায় না 9টায় না 9টা 20-এ। তার এক্সট্রা ক্লাস শেষ করতে 10টা বেজে গেছিল। আচ্ছা আমি 9টা 20, ওই 40 মিনিট একটু দেখে নেবে, হ্যাঁ 40 মিনিটের ব্যাপার, হ্যাঁ। ওকে, আর মেয়েটা কি বললো? হ্যাঁ, টেস্ট পেপারের কথা বলেছিলেন, ওইটা কি হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে হ্যাঁ সলিউশন আছে ওইটা স্যার? ওইটা বোন, ওইটা ইয়েস ওইটা।
ওকে, সো ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আমার জন্য দোয়া রেখো, তোমরা অনেক ভালো থেকো, একটু পড়াশোনা করো। আগামী 2-3 মাস তোমাদের লাইফের ফুল লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটা, খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই 2-3 মাসে যদি আল্লাহ তোমাকে একটা জব পাওয়াই দেয়, তুমি তোমার ক্যারিয়ারে 2-3 বছর আগায় যাবে। হ্যাঁ, আর এত বড় সার্কুলার, এই যে 23 সাল ভিত্তিক আর 22 সাল ভিত্তিক, তুমি যদি 25 সালে সব পরীক্ষা হয়ে যাবে, সো 25 সালের মধ্যে যদি একটা জব এনশিওর না হয়, তোমার কিন্তু জব পাওয়া খুব টাফ হয়ে যাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। এটা কত নেমো খারাম, একটু আল্লাহ হাফেজের উত্তরও দেয় না, বা স্যার ভালো থেকেন, এগুলো কি কার সাথে ক্লাস করায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। এই শেষ। আল্লাহ হাফেজ। আসসালাম।